সুপ্রিয় দর্শক, সম্পাদকদের শীর্ষ সংগঠন এডিটর্স গিল্ড আয়োজিত প্রতি শনিবারের নিয়মিত গোল টেবিল আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোজাম্মেল বাবু। আজ আমাদের ৭৮তম পর্ব। আজকে আমরা বিষয় ঠিক করেছি বাংলাদেশ এবং ভূ রাজনীতি প্রশ্ন। এই একই জাতীয় টপিক নিয়ে আমরা এই ৭৮ পর্বে অনেকবারই কথা বলেছি, কিন্তু এখন বিষয়টা প্রকট হয়ে এসেছে আজকে, তাই এটাই আমাদের কেন্দ্রীয় আলোচনা। আমি এই আলোচনার শুরুতেই একটা জিনিস মনে করিয়ে দিতে চাই। বাংলাদেশের পক্ষ থেকে যেখানেই বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা অন্যরা গিয়েছেন, তারা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে রোহিঙ্গা ইস্যুটি কেবল বাংলাদেশের থাকবে না। আমরাও এই টেবিল থেকে এবং অন্যান্য ফোরাম থেকে বারবার বলেছি, চায়না ইন্ডিয়াকে বারবার সতর্ক করেছি যে এই বিষয়টি কেবল আমাদের বিপদে থাকবে না, যদি এর আসল সমাধান না করতে পারি এটা আঞ্চলিক সমস্যায় পরিণত হবে এবং বিশ্ব সমস্যাও পরিণত হতে দেরি নেই। এখন অনেকটা সেরকমই দেখতে পাচ্ছি। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই বিষয়টিতে যারা বিশেষজ্ঞ তারাই আলাপ করবেন, আমি শুধু লিঙ্ক ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আমার অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পাশেই রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, তিনি নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। তারপরে রয়েছেন মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক চেয়ারম্যান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। তারপরেই রয়েছেন ডক্টর নাভিন মুর্শিদ, সহযোগী অধ্যাপক রাজনৈতিক বিজ্ঞান, কোলগেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। তারপরে রয়েছেন আমাদের প্রিয় ডক্টর আহসান এইচ মনসুর, অর্থনীতিবিদ ও নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এরপরই রয়েছেন অধ্যাপক ডক্টর শাহাব আনাম খান, শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপরে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর নাইম আশফাক চৌধুরী, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, এবং রয়েছেন ডক্টর ইমতিয়াজ, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ। আমি যদি আলোচনা শুরু করি, আমি নাভিন আপনাকে দিয়ে শুরু করি, কেননা মেয়েরাই সবচেয়ে বেশি বুঝে। আপনি যদি শুরু করেন এই অবস্থানটাকে, যা চলছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? বিশেষত মিয়ানমার বাংলাদেশ বর্ডারে রোহিঙ্গারা আমাদের এখানে, ওখানে আরাকান আর্মি, আরসা, থ্রি ব্রাদার্স কনসোর্শিয়াম যাই বলা হোক, তাদের প্রবাসী সরকার, জান্তাদের নিয়ন্ত্রণ, চীন, ভারতের ভূমিকা, মার্কিনীদের বার্মা অ্যাক্ট, সব মিলিয়ে আপনি বিষয়টাকে কীভাবে দেখেন? প্রথমে ধন্যবাদ আমাকে এখানে ডাকবার জন্য। সবাইকে শুভেচ্ছা, সালাম, নমস্কার। আমি প্রথমে শুরু করতে চাই এই বলে যে আমরা অনেক সময় ভাবি গৃহযুদ্ধ একটা অভ্যন্তরীণ জিনিস। আমরা ৯০-এর দশক থেকে গবেষণার দ্বারা আমরা জানি যে এটা আসলে সত্যি না। গৃহযুদ্ধ একটা আন্তর্জাতিক সংঘর্ষ হয়ে ওঠে খুব দ্রুতই। এটা নানানভাবে, রেফিউজিদের কারণে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনরা চলে আসে বলে, নানান দেশ সংযুক্ত হয়ে যায় নানানভাবে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, সে কারণে এই জায়গাটাতেও আমরা জানি অনেক দিন থেকেই ব্যাপারটা আসলে খালি মায়ানমারের সমস্যা না। এবং সেই জায়গা থেকে বাংলাদেশের দিক থেকে আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ মায়ানমারের পলিটিক্সটা বোঝা, জানা। কারণ আমার ছোটবেলা থেকে অন্তত আমরা কি মনে করি মায়ানমারের মানুষজনদেরকে, ওই বার্মিজ লুঙ্গি আর আচার ছাড়া কিন্তু আমাদের খুব একটা ধারণা তেমন ছিল না। এবং যার কারণে আমরা যখন হঠাৎ এরকম দেখি রোহিঙ্গারা চলে আসে, তখন আমরা ভাবি যে এটা কি হলো। আমরা মনে ধরেই নিই যে এখানে একটা খুব আমরা নিজেদের কল্পনার দ্বারা তৈরি করে নিই ওখানকার অবস্থাটা কেমন হবে। তো ঠিক ফ্যাক্ট বেসড সেটা না। এবং যখন এরকম ধরনের সংঘর্ষ হয়, যেমন রোহিঙ্গা সমস্যা, আমরা খুব দ্রুতই আমরা দেখলাম যে আন্তর্জাতিক লেভেলে যে ধরনের ইসলামোফোবিয়াটা কাজ করে, আমাদের মধ্যেও খানিকটা সেটা চলে আসে।
এই ওয়ার অন টেরর হোক, ভারতে মুসলিম বিদ্বেষী হোক, আর যাই হোক না কেন, আমরাও এই গ্লোবালাইজেশনের কারণে আমরাও কিছুটা এটা নিয়ে নিই এবং আমরাও ভাবি যে হয়তো এখানে এরকম ইসলামী জঙ্গিদের একটা রোল থাকতে পারে। এবং আরও গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে একটা আন্তর্জাতিক ব্যাপার আছে, হলো যে অনেক দিন থেকেই আমরা জানি যে রোহিঙ্গাদের সমস্যা, অনেক দিন থেকে আমি বলছি, যেমন আমি গবেষণা শুরু করি রোহিঙ্গাদের নিয়ে 2007-08-এ। তখন এরকম ধরনের ক্রাইসিস ছিল না, কিন্তু তখনও একটা বড় সংখ্যা রোহিঙ্গারা আমাদের দেশে আসা যাওয়া করতেন। ওখানে একটা ক্যাম্প ছিল, ওখানে থাকতেন, যাতায়াত করতেন ইত্যাদি। তো সেখান থেকে আমরা জানি, আমি যখন ওই গবেষণাটা করি, আমি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাদের সাথে কথা বলি এবং বারবার আমি শুনেছি যে আন্তর্জাতিক মহল্লায় এর সুরাহা হবে না, ডিউরেবল সলিউশন বাংলাদেশের থেকেই আসতে হবে। এবং এত বছর পর আমরা সেটাই দেখলাম যে আমাদের পিঠ ঠেকিয়ে আমাদেরকেই সেই সমস্যার মোকাবেলা করতে হচ্ছে নানানভাবে। এবং আরেকটা যেটা আমি লক্ষ্য করি হচ্ছে গিয়ে, নানান সময় এখানকার প্রত্যাশা, বাংলাদেশে মানুষদের, বাংলাদেশি গবেষকদের, পলিসি মেকারদের প্রত্যাশা যে অন্যরাও আমাদেরকে সাহায্য করবে। হ্যাঁ, একটু আমেরিকা যদি একটু হেল্প করে, চায়না যদি একটু হেল্প করে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনরা যদি একটু হেল্প করে, কিন্তু তারা কিন্তু আসলে করে না। তারা খুব সীমিত ধরনের একেবারে নামকাওয়াস্তে যা করার তা করে, তার বাইরে কিন্তু সেটা করে না। যার কারণে এটা হচ্ছে আরেকটা কারণ যার কারণে আমাদের নিজেদের বোঝার জায়গাটা আসলে পরিষ্কার করে নিতে হবে। তো এই জায়গায়, মানে এই মুহূর্তে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার কারা, এখানে আরাকান আর্মি তো আছেই, হুন্টা বা আমরা এখানে বলি জান্তারা আছে, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট আছে, এবং এখানে এই রোহিঙ্গা ইস্যু। তো একটা দিকে আমরা মাঝে মাঝে হয়তো ভুলে যাই যে এটা একই সোর্স, দুটো প্রবলেমের সোর্স একই, এবং আমরা ভুলে যাই যে আরাকান আর্মি মূলত রাখাইনদের একটা আর্মি। তো রাখাইন স্টেটে মূল প্রবলেমটা তো রাখাইন এবং রোহিঙ্গা। কিন্তু এখানেও আবার একটা ওই যে ইসলামোফোবিক ব্যাপার আছে, যেহেতু আমরা এখন এত সাম্প্রদায়িকভাবে জিনিসপত্র দেখি, আমরা এটাকে বুদ্ধিস্ট মুসলমান সমস্যা হিসেবে অনেক সময় আখ্যায়িত করি, যেখানে এটা আসলে সেটা নাও হতে পারে। আমি বলবো যে সেটা আসলে সেটা না, এটা এক ধরনের এথনিক কনফ্লিক্ট। এখানে ভূ রাজনীতিটা খুব গুরুত্বপূর্ণ, এখানে পলিটিক্যাল ইকোনমিটা দেখতে হবে। এখানে আমরা দেখতে পাই যে এখানে নানান ইন্টারেস্ট আছে, যেহেতু এখানে গ্যাস আছে, এখানে কানেক্টিভিটির একটা লিঙ্ক আছে, এখানে আবারও আশেপাশের দেশগুলো চাচ্ছে, ভারত, চায়না, যে এই জায়গাগুলো খালি করে কিভাবে আমরা জায়গাটাকে ব্যবহার করতে পারি কানেক্টিভিটির কারণে। এবং এটাও নতুন না, পৃথিবীতে এটা এই কাজ নতুন না। ডিসপ্লেসমেন্ট আমাদের ইতিহাসের একটা অংশ, ডিসপোজেশন আমাদের ইতিহাসের একটা অংশ, সেটারই একটা রূপ নিচ্ছে এই এথনিক ক্লেনজিং। এবং আমার মনে হয় অ্যানালিটিক্যাল দিক থেকে দেখতে গেলে প্যালেস্টাইনে যেটা হচ্ছে সেটা খুব একটা ভিন্ন না, এটা একটা মাইক্রোকজম হিসেবেও আমরা দেখতে পারি। যে আপনি দেখেন যে এই রোহিঙ্গার ব্যাপারে 2017 সালে যখন মিলিটারি হুন্টা এভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়লো, আমরা সেটাকে কিন্তু দেখতে পারি একটা টেস্ট কেস হিসেবে, যে তারা দেখছে তারা কতখানি করে কতখানি সহিংসতা করে পার পেয়ে যেতে পারে, তাই না? যে এটা একটা টেস্টিং জিনিস। এবং আরেকটা যেটা জিনিস আমার মনে হয়েছে যে সেই সময়ে, এবং এখন আমার তাই মনে হয়, যে ওরা মেরে ফেলেছে কিন্তু ওদেরকে বাংলাদেশেও আসতে দিয়েছে, যাতে ওরা বেঁচে থেকে বলতে পারে তাদের গল্পটা। হ্যাঁ, মিলিটারি হুন্টাটা কত শক্তিশালী, কতখানি কন্ট্রোল রাখতে পারে, সেটার একটা গল্প যেন, ন্যারেটিভ যেন বেরিয়ে আসে। এবং একই সাথে অন্যান্য যেসব গোষ্ঠী আছে, কারেনি, চীনের, তো সবাই এক ধরনের রেজিস্ট্যান্স তুলে ধরেছে মায়ানমার গভর্নমেন্টের প্রতি। তো তাদেরকেও একটু সিগন্যাল করা যে কি হতে পারে। কিন্তু এখানেই আবার একটা কনফ্লিক্টের ব্যাপার আছে, কারণ সলিডারিটির দিক থেকে কিন্তু আমরা খুব একটা সলিডারিটি দেখি না। মিলিটারি গভর্নমেন্ট সেখানে কিভাবে মিলিটারি গভর্নমেন্টের কিভাবে পতন ঘটতে পারে যদি এই এতগুলো দল যারা আছে এক হতে পারে। কিন্তু তারা কিন্তু ওই ডিভাইড এন্ড রুলটা খুব ভালোভাবে করে ফেলছে, তাই না? এবং সেই জায়গাতেও ওদের মধ্যেও একটা ধারণা আছে রোহিঙ্গারা তো আসলে আমাদের না। আমরা অটোনমাস রিজন আমরা চাচ্ছি, দাবি করছি, কিন্তু রোহিঙ্গাদের জন্য না।
জি, আপনার কাছে আসবো। আরো অনেক কিছু বলার ছিল কিন্তু আচ্ছা, আপনি যদি 1-2 মিনিটে বলেন না তো পরের বার। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি আরেক হয়তো জাস্ট কূটনৈতিক দিক থেকে একটা কথা বলে শেষ করি। সেটা হচ্ছে গিয়ে যে আমরা তো একটা কোয়াইট ডিপ্লোমেসি ব্যবহার করি, এবং এই জায়গায় এসে হয়তো আমাদের এখন ভাবতে হবে ব্যাকডোর ডিপ্লোমেসির কথা। কারণ চায়না একটা জিনিস করে, সেটা সবাইকে হাতে রাখে, আমাদেরকেও একটু সবাইকে হাতে রাখার ব্যবস্থাটা করতে হবে। এখানে কাকে যে কিভাবে হাতে রাখা যাবে, কারা যে কার, এবং চায়নায় কি নবীন খুব সফল হয়েছে যে সবার সাথে হাত রেখে তো কিছুই সফল হয়েছে কিসে? এটাকে প্রলং করাতে, ওটাই তাদের গেইন। কিন্তু আমরা মনে করি যে একটা ডিসাইসিভ একটা কিছু হবে, ওটাই গেইন, আসলে কিন্তু সেটা না হতে পারে। আপনি মনে করেন যে এই এরকম ভাগ করে রেখেই চায়নার লাভ? এরকম ভাগ করে রেখে এটাই হচ্ছে ডিভাইড এন্ড রুল পলিসি। আপনি একটা সংঘর্ষ চালিয়ে রাখবেন, পলিসিটা চায়নার পলিসি, নট দি হুন্টাস পলিসি। আপনার কাছে আসছি আজের মনসুর, আপনার কাছে সবসময় পরে আসি, এটা খারাপ। পরে আসলে ভালো, একটু জ্ঞান নিয়ে একটা শব্দ আমি ওনার কাছ থেকে ধরে রাখছিলাম যে পলিটিক্যাল ইকোনমি, এটা পরেই আসি। মনসুর ফয়েজ, এখন এই চায়নার ডিভিডেন্ড রুল, সবাইকে আলাদা করে রেখে তাদের কি লাভ, তারা কোথায় যাবে? আর এই ক্ষেত্রে আমরাই বা ভারত এতদিন মোটামুটি নীরব ছিল, কিন্তু এখন তো একেবারে শাটল ডিপ্লোমেসিও শুরু করেছে। ভারতের সিকিউরিটি অ্যাডভাইজার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলে গেছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এখন ভারতে আছে, প্রকাশ্যে এই নিয়ে আলাপ হচ্ছে। সবাই টনক কি এত পরে নড়লো, আমরা যেখানে বলেছিলাম এখানে আমাদের বিপদ, তোমরা কেউ কান দিচ্ছ না, এটা রিজিওনাল বিপদ হয়ে যাবে। এইটা তো আপনার প্রশ্নের মধ্যেই জবাবটা আছে, যে যতক্ষণ পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশের ঘাড়ের উপরে চাপ ছিল রোহিঙ্গারা, ততক্ষণ সবাই সুন্দর স্পেকটেটরের মতন, দর্শকের মতন দেখছিল দূর থেকে, এবং লেটস সে দে ওয়ার হ্যাভিং ফান। মাঝে মাঝে তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছিল, দু একটা উচ্চারণ করছিল যাতে আমরা ভালো বোধ করি, কিন্তু সত্যিকার অর্থে ভেরি ফিউ পিপুল ওয়ার রিয়েলি সিরিয়াস অ্যাবাউট রিজলভিং দ্য ইস্যু, তাই না? তো সুতরাং সেইটা ঠিক, কিন্তু এখন যখন তাদের সবার গায়ের উপরে এসে পড়ছে, তখন কিন্তু এটা আর তারা চুপ করে থাকতে পারছে না, তখন দে হ্যাভ টু অলসো অ্যাক্ট। তো এখন এইটা একটা সুযোগ আমাদেরকে জন্য তৈরি করে, যেহেতু যে সবাই নড়ে চড়ে বসছে, তো ঠিক আছে তোমরা কি করছো, চলো আমরা একসাথে মিলেমিশে করি। সেই কথাটা, যে কথাটা নবীনের কথা থেকে আসলো, যে সবার সাথে, সবাইকে সাথে নিয়ে কূটনীতি করার চেষ্টা করা, সেই জিনিসটা করার একটা নতুন সুযোগ তৈরি হয়েছে। আমি মনে করি সেটা আমরা ব্যবহার করতে পারি। খালি এদের মধ্যে না, যোগাযোগটা কিন্তু সব লেভেলে। যেমন মিয়ানমারে আমরা শুধুমাত্র জুনটার সাথে কাজ করছি, কেমন, কিন্তু সেখানে অন্য লেভেলেও কি কাজ করার সুযোগ আছে? অন্য লেভেলে কাজ করা কি সম্ভব অফিসিয়ালি? এক্স্যাক্টলি, সেটা সম্ভব কিনা আমাদের এক্সপ্লোর করতে হবে। আমরা তো চুপ করে বসে থাকার, আমি আপনি যোগাযোগ স্থাপন করে দেখতে পাই, আমি সরকার তো চলেন আমরা যাই। তবে আমি মনে করি যে সেটা সুযোগ আছে, সেটা সবগুলো যে একদম কি বলে যে একদম সবাইকে দেখিয়ে সবাইকে দেখিয়ে করতে হবে এমন নয়। অনেক কিছু যেটা না দেখিয়েও করা যেতে পারে, মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, দুই রকম ভাবে। এবং যেমন আমাদের যোগাযোগগুলো যে সব যে আমরা নিজেরাই করব তাও না, যাদের যোগাযোগ আছে তাদের মাধ্যমে আমরা যোগাযোগ, যেমন চীন সবার সাথে প্রায় যোগাযোগ আছে, তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি কি? আচ্ছা, তারপরে আমরা খালি যোগাযোগ না, অনেক দিন তো হয়ে গেল, এই যে যারা ভিকটিমস, তাদেরও তো কিছু করার দরকার হতে পারে। তাদের দিক থেকে তাদেরকেও একটু উৎসাহিত করা যায় কিনা, কি ওখানে যে যুদ্ধ করার জন্য, যুদ্ধ করবে কিনা সেটা বলবো না, কিন্তু যোগাযোগ করা। হ্যাঁ, যে যেমন এনইউজি আছে, তাদের সাথে তারা তো কিছু ইতিবাচক শব্দ উচ্চারণ করেছে, সেগুলোকে কতটুক সেই তার মধ্যে রোহিঙ্গাটা ওরা কিভাবে দেখছে? এনইউজি তো বলেছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা ওখানে রোহিঙ্গাদের পার্টিসিপেশন আছে, পার্টিসিপেশন আছে কিনা আমি জানি না। তারা হলো তাদেরকে সিটিজেনশিপ ফেরত দিয়ে দিবে এবং তাদেরকে অ্যাবজর্ব করবে, সেই কথাটা বলছি। কিন্তু আমাদের রোহিঙ্গারা কি তাদের সাথে যোগাযোগ করছে? আরাকান আর্মি এন্ড আরসা, এরা কি মিলেমিশে কাজ করছে এখন? এইটা সম্বন্ধে বলা নিশ্চয়তা নাই, মনে হয় না। কারণ আরাকান আর্মি আরসাকে খুব যে বিশ্বাস করে তা তো নয়। কিন্তু আরাকান আরসা একসময়, আরসা যখন প্রথম শুনলাম আমরা, সেই সময় আরসা সত্যি সত্যি কি ছিল, এটা তো আমার মনে হয় যে হুন্টার সৃষ্টি একটা জিনিস। হ্যাঁ, এদেরকে বদনাম করার জন্য হুন্টার সৃষ্টি করে একদিন, নইলে যদি আরসা যদি একটা ইয়ে হতো, তারা কেন দুটো জিনিস, সে কারণে আমি এটা ইয়ে করি না। একটা হচ্ছে যে এই যে জানটা যখন আসলো ওখানে অ্যাটাক করলো, এই যে অগাস্ট মাসে
2017। তার আগে 5-6 মাস ধরে তারা সাপ্লাইজ এনেছে। এটা যদি একটা আরসা বলে কোনো একটা জন্তু থাকতো, তারা কি দেখতো না যে এই জিনিসগুলো হচ্ছে? তাহলে তারা অ্যাটাক করার জন্য ওই তাড়াতাড়ি করে। এমনি রাখাইন ওই রাজ্যে আরাকান আর্মি রোহিঙ্গাদের সম্পর্কে তাদের মনোভাব কি? ধরেন থিওরিটিক্যালি যদি আরাকান আর্মি যদি এই এলাকার কন্ট্রোল নেয়, এই ব্যাপারে দুই রকমের কথাই প্রচলিত আছে। একদল বলছে যে না, আরাকান আর্মিও ওদেরকে পছন্দ করে না, বাট বেসিক্যালি রাখাইন যে লোকজন তাদের মধ্যেও তো ইয়েটা করা হয়েছে, হেট রেটরিকটা তাদের মধ্যেও ছড়ানো হয়েছে। বুদ্ধিস্ট হিসেবে তাদের এক ধরনের মতামত হয়েছে। ওখানকার লোকজন মনে করে যে রোহিঙ্গারা কুকুরের চেয়েও খারাপ। এইসব কথাগুলো তো ছড়ানো হয়েছে, এগুলো আছে। সুতরাং একটা বিদ্বেষ আছে, জাতিগত বিদ্বেষ। কিন্তু আবার একসাথে তারা তো বহু বছর একসাথে কাজ করেছে। ওইখানে তো কাজের লোকের খুব অভাব, নাইলে এইখান থেকে বাইরের থেকে লোকজন নিয়ে এসে ওখানে কৃষিকাজ কেন করাতে হয়, কেন ওখানে মাছ ধরার জন্য বাইরের থেকে লোকজন নিয়ে যেতে হয়? সুতরাং তার মানে ওখানে এটা প্রয়োজনের খাতিরে করা হয়েছিল। সুতরাং এবং দে লিভ টুগেদার। আরাকান আর্মির ধর্মীয় চরিত্র আছে কোনো? আরাকান আর্মির কোনো ধর্মীয় চরিত্র আছে? সবারই তো একটা ধর্মীয় চরিত্র না, এদের মধ্যে কম্পোজিশনটা কি? এটা কি মূলত বুদ্ধিস্ট? মূলত বুদ্ধিস্ট। আরসা মানে রোহিঙ্গার যারা, তারা তো মুসলমান মূলত, কিন্তু তাদের মধ্যে হিন্দুরাও কিন্তু আছে রোহিঙ্গাদের মধ্যে। এই যে এবারে আসছিল যারা আমাদের দেশে চলে আসলো, তার মধ্যে একটা বেশ উল্লেখযোগ্য একটা সংখ্যা ছিল যারা ধর্মীয় যে বিভাজনটা করার চেষ্টা করে জানতারা কিংবা আন্তর্জাতিক প্লেয়াররা, সেটা ওইভাবে ফিল্ডে নাও থাকতে পারে। সেটা একসময় ছিল না, একসময় কিন্তু ভালো একটা আদান প্রদান ছিল, দে লিভ টুগেদার। এই যে সব ধর্ম মিলে একটা আরাকান জাতিসত্তা তাদের হয়তো ছিল। এই যে কি বলা যায়, সমস্যাটা শুরু হয় মূলত যখন দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়। তখন একটা হয় কি, ইংরেজরা একদিকে, জাপানিজরা একদিকে, ইংরেজদেরকে রোহিঙ্গারা সমর্থন করে, এই কথা প্রচলিত বক্তব্য আর কি। আর বুদ্ধিস্টরা সব জাপানিজদেরকে সমর্থন করে, এরকম একটা কথা আছে। তার ফলে একটা ডিভাইড তৈরি হয়, তখন একটা শত্রুতা তৈরি হয় স্থানীয়ভাবে। সেই শত্রুতাটাই পরে সেটাকে কাজে লাগানো হয় ওই শত্রুতাকে বড় করে তোলার জন্য। যাই হোক, যে অন্য একটা কথা আমি এখানে বলতে চাচ্ছিলাম, যে চীনের কথা বলা হচ্ছে যে চীন সবপক্ষেই তাদের যোগাযোগ আছে, এবং তারা বলা হচ্ছে এখানে একটা বক্তব্য উঠে এসেছে যে চীন ডিভাইড করে রাখতে চায় তাদের স্বার্থে। আমি এটা আই ডোন্ট বাই ইনটু দিস, কারণ চীন ওই কাজটি করে না। তারা তাদের মধ্যে যে বিভেদটা আছে, দে অ্যালাউ ইট টু প্লে অন দেয়ার ওন। তারা নিজেরা ওটার মধ্যে হস্তক্ষেপ করে না। আপনারা যেভাবে বলছেন একটু আগে যে কথাটা উঠে আসছে, তাতে মনে হচ্ছে তারা এটা করছে। সবাইকে একটা টাকা পয়সা দিয়ে হাতে রাখে, সেটা বলতে পারি, কিন্তু ইচ্ছা করে তাদেরকে ভাগ করে রাখার তাদের কোনো ইয়ে নাই। কিন্তু যদি কোনো একটা দিক, কোনো একটা দল, এই কথাটা শেষ করি, যে যখন দেখা যায় যে না একটা দল আরেকটা দলের উপরে আধিপত্য বিস্তার করবার সুযোগ আসতেছে, তখন তারা হয়তো সাইড চেঞ্জ করতে পারে। তাদের ওইটাই সাইড চেঞ্জের জায়গাটা খোলা রাখার জন্যই আসছি। বিগড়ের সাথে এখন আসবো নাকি পরে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ, এবং অনেক আলোচনা হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট আলোচনা। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট আলোচনা। ফরগেট অ্যাবাউট আদার ভূ রাজনীতি। আপনার মনে আছে কিনা জানি না, আমার মনে ইমতিয়াজ আমাকে he will also support. I've been telling this for a few years that we are getting into একটা ভূ রাজনৈতিক ঘূর্ণয়নের মধ্যে পড়েছে। Now we are in it. প্রথমত আমি যেটা স্টার্ট করতে চাই, you have to understand what Myanmar is, বা বার্মা কি। Burma is a very complicated country. It's a very complicated country. 135 আমরা জানি যে recognized tribal আছে, but it's controlled by 17% of people or 18% of people who are known as Bamar. 1948 Aung San, father of Aung San Suu Kyi, he is regarded to be the father of Burma or Myanmar. You correct me because pronunciation of kharap. Palong conference হয়েছিল pre-partition, pre-independence হবে. He had his 30 comrades with him.
that are known as fathers of Burma, 30 comrades. They included Rohingyas. Did they? No, they didn't include Rohingya, but there were two Muslims. Two Muslims. Not Rohingyas. Rohingya or no Rohingya, there were two Muslims. ওখানে যে কথাবার্তা হয়েছিল সেটা ছিল 10 বছর এই কনস্টিটিউশন চলবে। আফটার 10 years, the regional যে সমস্ত আছে, they can decide that they would remain in federation of federal government or অনেকটা স্বায়ত্ত শাসনে চলে যাবে। But then Aung San did not survive. He was killed before 48. তারপরে তো আসলো ইউনু was also part of 30 comrade. So was Ne Win. এটা মনে রাখতে হবে। They were actually the fathers of. তারপর তো এটা ফেডারেল গভর্নমেন্ট আর থাকলো না। এখন the first insurgency started from Karenদের মধ্যে থেকে, because Karens were majority in British Army. And their senior most was the brigadier, নামটা ভুলে গেছি, somebody should help me. তাকে চিফ অফ আর্মি স্টাফ না বানিয়ে বামারকে যখন বানানো হলো, he revolted. And that became the first seed of insurgency. Today, 14, in my count, there are 14 insurgents group which are fighting. তার মধ্যে এখন যেটা নিয়ে আমরা আলোচনা করছি, 3 Brotherhood Alliance. Who are they? Arakan Army, Tang National Liberation Army, Myanmar Democratic National Democratic Democratic Alliance National Alliance Army. MNDANANLA. That's the Kokangar official name. কোকানদের, হ্যাঁ, আমি আর অত ডিটেলে যাচ্ছি না। জি, এদের সাথে মিয়ানমারের সম্পর্কটা, চায়নার সম্পর্কটা, এখানে আমরা অনেক কথা বলছি। এদের সাথে চায়না কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নাই। এদের সাথে সরাসরি সম্পর্ক হচ্ছে চায়না থ্রু ওয়া স্টেট। China through war state. Who they were trained by? It was KIA. KIA, Karen Independent Army, trained them first যখন তাদেরকে মাইন থেকে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, দ্যাটস হাউ দি আরাকান আর্মি কেম। বোঝার জন্য আমি জাস্ট বিজ্ঞানটা দিচ্ছি, লিঙ্কগুলো বলছি। Arakan Army was persecuted by RAW in a place known as Landfall Island in Andaman Island. They were tricked into and they were persecuted, including their General Raza or Khiang Raza. It was in 2009. 2009 onward, India was against the Arakan Army. Number of times they have gone into joint exercise. Last year, 2019, they went into joint exercise and they cleared Arakan from the Arakan Army. So Arakan Army has come back. Joint exercise with the junta. With junta, of course. The exercise name was Sunrise, Operation Sunrise. আর ওই যেটা বলছি আপনাকে, যে ল্যান্ডফল আইল্যান্ডে যে ম্যাসাকার হয়েছিল, they killed everybody. They were tricked. আসো তোমাদেরকে হেল্প করবো, ট্রেন করবো, they were killed. And that is 11th February 2009. And that's being celebrated every year by Arakan Army. They have not forgotten. পরশুদিনও করবে। They will not forget. আমি কেন বলছি, to lay a ground for other discussion, that when you are talking about geopolitics, how it comes. Now, there was a meeting in January 16 এ বছরে, যেটার নাম হলো হেইগেন এগ্রিমেন্ট। হেইগেন হোটেলে এই মিটিংটা হয়েছিল উইথ চাইনা, Tatmadaw, and 11 of the insurgents, those who had already captured the nodal points of the Myanmar-China business route. China কি করলো? একটা ceasefire agreement করালো, and they pledged that their ceasefire, there will be no fight in current Shan area on the north of China. But the 3BHA, Brotherhood Alliance, বললো, as far as the ceasefire is concerned, we agree. We will not come here. We will not fight. What they did, they brought all lock and stock in
Arakan. Now the fight is in the North Arakan. এইমাত্র আমি পড়লাম, they have already sunk one ship and 9 has been damaged. Marku or Marku, how do you pronounce it? Marku. Marku has fallen. Marku fallen মানে হচ্ছে আরাকানের heart has fallen. To Arakan Army. To Arakan Army. Marku হচ্ছে is the old capital of independent Arakan and a spiritual headquarters of Rakhine state. They had already captured with the Chin army Paletwa. Means that India 3,200 crore spent so far has gone into water. And the whole side of the Kaladan rivers they have already captured. Now I am waiting. When do they capture Situe? They are surrounding Situe. আরেকটি কথা বলে রাখি, ইম্পর্টেন্ট জিনিস, অ্যান বলে একটা জায়গা আছে, which is the Western Army Command Headquarters. অ্যানটা হচ্ছে মার্কিউ থেকে একটু ওয়েস্টে ইন দ্য সেন্ট্রাল আরাকান। এবং আপনি যদি ফলো করেন, those who keep a little interest, follow করেন, you will see that Arakan Army has almost surrounded Ann and they have almost surrounded Situe. সাউথে এরা এখনো যায়নি, সাউথে এরা যাবে না, because South is with the China. Now, I will conclude by saying this. So what are the options Bangladesh has? Bangladesh going with India will be disastrous, because India, Arakan Army would never compromise with India at this stage. Pore ki kore, I don't know. That is the reason why India is now thinking of 1600 kilometer barbed wire করার জন্য, যে ভবিষ্যতে যদি আরাকান টেক ওভার হয়ে যায়, চীন উইল বি টেকেন ওভার or Shin will be taken over. India will not be able to. দুটো স্ট্রিম এখানে আছে, একটা হচ্ছে এনইউজির কথা আমরা বলছি, এনইউজি ইজ সেপারেটলি ফাইটিং, ওদের 4টা ছিল, 4টার মধ্যে 3টা হ্যাজ ডটেড সাইন উইথ এনইউজি, যে তোমরা ক্ষমতায় আসলে ফেডারেল গভর্নমেন্ট বানাবে। এবং আর এখানে হচ্ছে সেপারেটলি চাইনিজ ইনফ্লুয়েন্সড আরাকান আর্মি থ্রু আ স্টেট। Therefore, things are not that easy. It's very complicated. এবং Arakan army is not killing this battalion. The battalion will surrender কর, ভেঙে যায়. So they were run away to Bangladesh. So এই পটভূমিতে, because in 1992, I was in the thick of the battle when it happened in 1992. এটা আপনার কি নাম যেন, মাসুম রেজা না কি যেন ওখানে আছে, one of your Parvez Reza knows very well. He in fact খোঁচায় আমার থেকে বের করছে 92-তে। So I know Tamru, this entire place just like the palm of my hand, because I operated there 3 months. আমি কি লিখে দেবো এখন থেকে মিয়ানমার বিশেষজ্ঞ? না না প্লিজ, আমি কোনো বিশেষজ্ঞ না। আমি এটা এই জন্য বললাম যে before you start talking about geopolitics, এবং লাস্টে যেটা বলবো যে Bay of Bengal is dominated by Rakhine state, and Rakhine state has only international border with Bangladesh. আর কোনো দেশের সাথে আর হচ্ছে ল্যান্ড আর কারোর সাথে নাই, ওদের নিজেদের। Therefore, when we talk about geopolitics, as far as I'm concerned, I find it to be very interesting that what approach the government would take. শাহবানাম খান, মানে ভালো ছাত্রের মতো শুনলাম প্রথম, জ্ঞান কম, শোনা ছাড়া পথ ছিল না। এই বাংলাদেশের যে এনগেজমেন্ট থ্রু ইন্ডিয়া, এটার কোনো বেনিফিট নাই শুনে আমার যেটা অপারেশন লিচ। হ্যাঁ, বিকজ আরাকান আর্মি ইন্ডিয়ার সাথে কনফ্লিক্টে আছে। আমাদের সম্ভব হলে এদের সাথে সরাসরি, না হলে ইউনিটি গভর্নমেন্ট, না হলে কোনো না কোনো ফর্মে এনগেজমেন্টের কথা অন্তত আমাদের সাকত ভাই মনে করছেন। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমার কাছে ওটা খুব ইন্টারেস্টিং একটা কনভারসেশন চলতেছিল। এখন ভারতের রোলটা কি, এটাই তো মেইন কোয়েশ্চেনটা। এটা বোঝার আগে কয়েকটা পয়েন্ট চট করে বলে দিই। এনইউজির স্টেটমেন্টগুলি পড়বেন। NUG has given a lot of statements. আমরা যেই টপিক পাই এক সপ্তাহ বেশি পড়তে পারি, একটা টপিক চলে আসে। আমি এই যে সামারি করে বলে দিই, NUG টপিক আছেই নাই না, NUG শুরু করি। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের যে স্টেটমেন্টগুলি আছে, একটা তার চায়না সম্পর্কে স্টেটমেন্ট আছে, সেটাকে 10 পয়েন্ট স্টেটমেন্ট তার আছে, যেখানে সে ওয়ান চায়না থেকে শুরু করে এবং এনশিওরিং এভরি, যেটাকে সে আর্টিকুলেট করে তার পলিসিতে লিখে দিয়েছে ওয়াশিংটনে বসে,
সেখানে বলেছে যে তারা চাইনিজ ইনভেস্টমেন্টের যত রকমের ইনভেস্টমেন্ট আছে সেটাকে তারা প্রোটেকশন দিবে। তো তার যে অফশুট আছে সেটা হলো পিডিএফ, যেটা আরাকানে এই মুহূর্তে আছে। আরাকান আর্মি পিডিএফ এর সাথে কোলাবোরেশনটা আছে। এখন সেটা কোলাবোরেশনটা কতটুকু সাস্টেইনেবল হবে এটা তো ভবিষ্যতে আমরা দেখতে পারি, কিন্তু পিডিএফ এতটা গ্রাউন্ড তৈরি করতে পারে নাই যে সেটা আরাকান আর্মিকে টপল করবে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে যে ইভেনচুয়ালি এনইউজি আরাকান আর্মির সাথে কম্প্রোমাইজে যাবে, এটা হলো একটা। তার মানে আরাকান আর্মির যে সেন্টিমেন্টটা এখানে চলে আসতেছে, এই সাথে এনইউজির আরেকটা সেন্টিমেন্ট আছে, সেটা হলো যে পোস্ট হুন্টা টপল যখন বাংলাদেশে মানে এই রোহিঙ্গা ইস্যুটা নিয়ে ঘুরছে, রাইট? এই টপলের পরে কিন্তু হুন্টার ফার্স্ট ভিজিটগুলি সবই ছিল দিল্লিতে, যে কারণে এনইউজির একটা বড় রিজার্ভেশন আছে এখানে। তার মানে কি দুটা এন্টিটি এখন কাজ করছে, এনইউজি এ। এখন এ তে আমি একটু আসি, তাহলে কি দাঁড়াচ্ছে এর? তো এর অবস্থান খুব ক্লিয়ার, যেটা ক্লিয়ারলি বললেন যে লুক এট দিস, যে হাউ দে ওয়ার সারপ্রাইজড। এটা আমার কাছে অনেকটা মনে হয় যে আফগানিস্তানে যখন ইন্ডিয়ান ইনভলভমেন্ট গুলি ছিল, যে হাজারা থেকে বড় বড় কমিউনিটি গুলিকে বাইপাস করা হয়েছিল যে টু ফোকাস অন দি ইয়ে, একই ঘটনাটা এখানে ঘটছে। এখানে আপনার একটা পয়েন্ট বলি, যে আপনি বলছিলেন যে বাংলাদেশ তো রিজিওনাল প্রবলেম এটা ডিক্লেয়ার করেছে, বারবার বলেছে, তারপরে বাংলাদেশ কি করেছিল ওটা বলেই বসেছিল। এই কারণে আমাদের এখন এতগুলি কমপ্লিকেসি হচ্ছে। চীনের কন্ট্রোল আছে কিনা? চীনের সাংঘাতিক কন্ট্রোল আছে। মানে কিরকম কন্ট্রোল আছে? প্রথম কথা হলো এনইউজির মাধ্যমে। এই এনইউজি কিন্তু ওয়াশিংটন আর ইউকেতেই বসে থাকে। আরাকান আর্মির কোথায় কোথায় ব্রাঞ্চেস আছে, হাঙ্গেরিতে আছে, ব্রাসেলসে আছে, সব জায়গায় আছে। তার মানে আরাকান আর্মি কি শুধুমাত্র এখানে বসে আছে? নাই তো। আরাকান আর্মি তো ইউরোপে চলে গেছে, দুবাইতে আছে। দেন দে হ্যাভ এ ভেরি স্ট্রং কানেকশন উইথ যেটা ওয়াজ স্টেট দিয়ে সরাসরি কুনমিং এর সাথে। কুনমিং এ যত মিটিং হয় আরাকান আর্মির রিপ্রেজেন্টেশন থাকে, কারেক্ট? তার মানে কি দাঁড়ালো যে ইউ হ্যাভ সাম সর্ট অফ ট্যাসিট। এনইউজি আসলে হলো না আসলে। জাপান ভেরি ক্রিটিক্যাল কান্ট্রি, আমাদের ডিসকাশনের মধ্যে জাপান নাই, কিন্তু জাপানের একটা বিশাল ইন্টারেস্ট আছে আরাকানে। কি কারণে আছে? ইনভেস্টমেন্ট, গ্যাস, যেটাই বলেন না কেন প্রত্যেকটাতেই তার আছে, এবং তার লার্জ ইনভেস্টমেন্ট গুলির একটা আছে। তার মানে সে কি করছে? সে কি মিলিটারি নিয়ে খুব খুশি? একটু চট করে দেখেন থাইল্যান্ডে কি হলো লাস্ট উইকে। থাইল্যান্ড হ্যাজ গিভেন এ হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স প্যাসেজ, রাইট? এখন এথনিক মাইনরিটিরা বারবার বলছে যে এইটা তো হুন্টাকে দেওয়ার জন্য, কিন্তু আপনি ওটা দেখেন যে আপনি যখন প্যাসেজই দিবেন, প্যাসেজ দিয়ে যদি আমি আরাকান আর্মিকে জাস্ট এক্সাম্পল নিচ্ছি, আরাকান আর্মি বলেন, ওয়াজ স্টেট বলেন, যে আর্মিকেই দেন না কেন, তাকে যদি আপনি 10 টাকার খাবার রসিদও দেন, ওই 10 টাকা তো আর্ম ফোর্সেস তার আর্মামেন্টে যাবে, তাহলে হচ্ছে না। সো এই জন্য যখন বার্মা অ্যাক্ট করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, আমরা তো ইমিডিয়েটলি উই হোস্টেড এ কনফারেন্স ইন ঢাকা, যে বার্মা অ্যাক্টের ইয়েটা কি। বার্মা অ্যাক্টের বাংলাদেশ একমাত্র, বাংলাদেশ থাইল্যান্ড হলো এই অ্যাক্টের মধ্যে ক্লিয়ারলি বাংলাদেশের থাইল্যান্ডের নাম মেনশন করা আছে। যেমন ভারতের সিএ এর মধ্যে দেওয়া আছে না যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান মাইনরিটি রিপ্রেশনের জন্য তারা যারা, সো ঠিক একই জায়গায় দেখেন আপনাকে এখানে এম্পাওয়ার করা হচ্ছে। এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি ওই পথে যাবেন না এই পথে যাবেন। কোন পথ? মার্কিন পথে যাবেন না আপনি চীন পথে যাবেন? এইখানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসেই তো পিকিং পন্থীরা, না এটাই বললাম যে মজার ব্যাপারগুলি যে আমরা খুব সিম্পলিফাইড। এই যে পিকিং পন্থীরা যে আপনার ওয়াশিংটনে বসে যে এই তারা যে স্টেটমেন্ট দিল ওয়ান চায়না পলিসিটা কাকে রেজোনেট করে দিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ান চায়না পলিসিকে। তার মানে এইখানে আপনাকে দেখতে হবে যে আলটিমেটলি ট্যাসিট অ্যালায়েন্সেস গুলি কোন জায়গায় তৈরি হচ্ছে। ইন্টারেস্টিং পার্ট হলো যে এনইউজি একটা বড় ফ্যাক্টর থাকে হলো যে এই যে যেটা বলছিলেন যে বারকিউ প্যালেটো, আপনি দেখেন প্যালেটো হ্যাজ ফলেন। প্যালেটো বাংলাদেশ থেকে কত দূরে? 18 কিলোমিটার। এই 18 কিলোমিটারের মধ্যে এইটার ফান্ডামেন্টাল জায়গাটা কোথায়? কালাদান মাল্টিমডাল প্রজেক্ট। মানে আপনি যে আমাদের দেশে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আমাদের দেশে যে ঘুরে গেলেন, এটা তো খাওয়া দাওয়া করতে আসে। সো এই যে প্যালেটটা যখন 18 কিলোমিটারের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে আমার দুটা সিকিউরিটি প্রবলেম আছে। একটা হলো ভারতকে কেন্দ্র করে তার সিকিউরিটি এনশিওর করা, আরেকটা হলো আমার নিজের সিকিউরিটি এনশিওর করা। আমার নিজের সিকিউরিটি কোন জায়গা থেকে থ্রেটেন্ড হতে পারে? দুটো জায়গা থেকে থ্রেটেন্ড হতে পারে। একটা হলো আরাকান আর্মি। এখন আপনি কতটুকু, যত আপনি মিলিটারির দিকে যাবেন তত আরাকান আর্মি আপনার দিকে অফেন্সিভ হবে। আপনি যত আরাকান আর্মির দিকে যাবেন,
মিলিটারির এই মুহূর্তে অত ক্যাপাসিটি নাই আপনার বিরুদ্ধে অফেন্সিভ। আরাকান আর্মি দিয়ে আমাদের উপর এখন তার মানে আপনি আসলে অ্যান্টাগনিস্টটা কাকে করছেন? আর ভারতের সাথে মাখামাখি করলে একই তো বলছি জিনিসটা, যে দিস ওয়ে অর দি আদার। You have to decide. আপনার এইখানে প্রবলেমটা হচ্ছে যে এখানে বাংলাদেশ ভারতকে একটা কমন কনসেনসাসে আসতে হবে যে এখানে বাংলাদেশের ইন্টারেস্ট ফার্স্ট আসবে। এই কারণে আমি এটা বলছি। কারণ ইমিডিয়েট অফেন্সিভটা আমার এখানেই আসবে, কারেক্ট? এই যে আমার এখন আপনি মনে করেন যে আমি তার সিকিউরিটি, না, ভারতের সাথেও তো ওদের বর্ডার আছে। ভারতের সাথে বর্ডারের বিষয়টা কিন্তু বলে দেওয়া আছে। ওটা তো থ্রু শিন স্টেট। আরাকান আমরা তো আমাদের তো প্রবলেম আরাকান। ধরেন এখানে শিন ওয়াতে কি হলো না হলো, দ্যাটস ইজ ভেরি ফার ফর মি। আমার তো ব্যাকডোরের মধ্যে বসে আছে, তো দরজার উপরে বসে আছে। সুতরাং মানে চীনের মধ্যে পড়লে ওই কানেক্টিভিটিটা তো আমার 15-18 কিলোমিটারের মধ্যে। এখন যে জিনিসটা আসছে যে ওভারঅল এতগুলি ফ্যাক্টরের মধ্যে রোহিঙ্গাটা কোথায় আছে? Arakan Army has agreed to use the term Rohingya. NUG has agreed to reform the constitution. খেয়াল করেন, রোহিঙ্গা মুসলিম কি বাঙালি মুসলমান টাইপের একটা ব্যাপার না। এবং আরাকান এনইউজির যে কনস্টিটিউশনটা ড্রাফট করা হয়েছে, যেটা হ্যাড দ্য প্রিভি টু ওয়াচ, এইখানে কি করেছে ওরা বলেছে অন দি বেসিস অফ ন্যাশনালিটি, অন দি বেসিস অফ, এখানে এথনিসিটির কোনো নাম নেই। এখন প্রবলেমটা থাকে আরাকান আর্মি কি আমাকে ছাড় দিবে কিনা, এই জায়গা থেকে তো আপনার কাজটা। নাম্বার ওয়ান, বুদ্ধিস্ট রাখায় এবং মুসলিম রাখায় ফান্ডামেন্টালি ডিফারেন্ট। একটা হলো ওই অ্যাক্সিস পাওয়ার, আর একটা হলো অ্যালার্ট পাওয়ার। এটা সেই আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে? সুতরাং ওই ট্রমা এখনো ভোলে নেই, এবং সেই ট্রমা ভোলে নেই বলে প্রশ্ন রাখি, কারণ উনি যে কথা বললেন তার মধ্যে একটু কনফিউশন তৈরি হয়ে গেল। সেটা হচ্ছে কি যে ব্রিটিশ আর্মিতে আবার আরাকান একজন একাধিক গিয়েছিল। কারেন্ট ডমিনেটেড ছিল ওইটা ব্রিটিশ আর্মি। আচ্ছা, ব্রিটিশ আর্মি ডিড নট টেক বামার্স, ও তো ডিভাইড রুল। Karen and other, not Arakan, particularly those were more of Christian area. এখন বলেছিল ওদেরকে একটা নিজস্ব দেশি দিবে কারেনদেরকে। না, ওটা সরি, আমি কনফিউজ। শেষ করে দিই যে এইখানে মুশকিলটা কি হচ্ছে বাংলাদেশের জন্য, যে ডায়লেমাগুলি কোথায় তৈরি হচ্ছে। প্রথম কথা যেটা আপনি বললেন, যেটা আগে বললেন, যে এইখানে মেইন ইস্যুটা হলো যে আরাকান, আজকেই আমার আন্দালতে ইন্টারভিউ এসছে, তো এখানে কিন্তু আমি বলেছি যে আরাকান আর্মির সাথে আপনাকে যোগাযোগ করতে হবে, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যান্ডেট আপনার কোনো নাই যে একটা নন স্টেট অ্যাক্টরের সাথে স্টেট বসবে, কারেক্ট? এখন কথা হলো যে চাইনিজ গভর্নমেন্টের ফরেন মিনিস্টার কি গিয়ে আরাকান আর্মির সাথে বা স্টেটের সাথে বসে কিনা? বসে তো না। তো তার মানে কি, এখন যখন 71 সালে কিন্তু আমাদেরই এনভয় কিন্তু জর্জ বুশের সাথে দেখা করেছিল। নেক্সট গোল টেবিলটা ওখানে করি, আরাকানেই করেন। তো এখন পয়েন্টটা দাঁড়াচ্ছে যে এই ওভারঅল সিচুয়েশনে দ্য অনলি সলিউশন দ্যাট উই হ্যাভ, এটা আমি গত সপ্তাহে বিজনেস স্ট্যান্ডার্ডে ক্লিয়ারলি বলেছি, এই জিও পলিটিক্যাল ট্যাগিংগুলি আপাতত ভুলে যান। আপনি যেটা বলছেন যে আপনার বর্ডারের ওই পারে মায়ানমার, এই পারে আপনি, ভারত তার ইন্টারেস্টে যা করার করবে, ওখানে যখনই দেখবে যে টিল্ট আসছে, ওটা ভারত, জাপান, চায়না সবাই ওই দিকে চলে যাবে, এটা প্রিয়। এখন আপনি চিন্তা করবেন ওরা কবে টিল্টে যাবে, তারপরে আমি টিল্টে যাবো, তাহলে তো আপনি লাস্ট রেসিপিয়েন্ট। তা আরাকান আর্মির কাছে তার মিলিটারির একটা ফর্মুলাটা মনে রাখে, যে আগে আসে মিলিটারির ফর্মুলাটা হলো, বার্মিজ মিলিটারির ফর্মুলাটা খুব ক্লিয়ার ফর্মুলা। সেই ইনস্টেবিলিটি রেখে দেবে, যেটা নাদিম বলছিল, ইনস্টেবিলিটিটা রেখে দেবে এই কারণে যে চীন ভারতের কাছে দেন হি বিকামস অ্যান ইনএভিটেবল ফোর্স। আমার কাছে কিন্তু ইনএভিটেবল ফোর্স না, আমার ইমিডিয়েট নেইবারহুডে ওর কন্ট্রোল নাই। তার মানে আমার ইনএভিটেবল ফোর্স ইজ নট দ্য সেম ইনএভিটেবল ফোর্স ওর জন্য। সুতরাং আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি লেভেলে এনগেজ হবেন, কোন লেভেলে এনগেজ হবেন, কার মাধ্যমে। আচ্ছা, আমি একটু ইন্টারজেক্ট করি, এটা সুবিধা হবে আলোচনার জন্য। NSC-তে we had a sort of colloquium, যেখানে NUG-র প্রেসিডেন্টের মুখপাত্র এসেছিল, মিস্টার ঝাও, নাম লেখা আছে ঝাও সামথিং। হি ওয়াজ আস্কড, এবং উনি ক্লিয়ারলি বলছেন, ক্লিয়ারলি অ্যাজ হি সেড, শাহবানাম যেটা বলছে, যে আমরা যে কনস্টিটিউশনটা বানাচ্ছি, ফেডারেল কনস্টিটিউশন, ওখানে রোহিঙ্গার বিষয়টি ইজ ভেরি ক্লিয়ার। Repatriation সহ, they are our citizen, they will be given full citizenship as it was during 1948 or 62 বাদ দিল,
এবং they were clearly they have said, and শাহ যেটা বলছিল আমি অত ডিটেলে যাইনি, it is 82 পর্যন্ত তারা ফুল সিটি আমাদের pent down, মানে pent down. জি আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। জি আশফাক ভাইয়ের কাছে যাব, যে বলেন। আচ্ছা, এনইউজি যদি এরকম আমেরিকান সাপোর্টেড একটা এনটিটি হয়, তাহলে তো আমরা আবারও দেখছি আমেরিকান হস্তক্ষেপ এখানে, তো সেটার প্রতিক্রিয়াটা কি হবে? আমরা এখন হুন্ডার বিপক্ষে যেতে গিয়ে আমরা যদি তাদেরকে নিয়ে আসি এবং আরাকান আর্মি যেভাবে অগ্রসর হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা লেনদেন হয়ে যাবে, তো সেটার প্রতিক্রিয়া নিয়ে আমরা যদি এটা নিয়ে আমার একদম এদের সাথে কথা হয়, ভেরি সিম্পল জিনিস, দিস ইজ নট আমেরিকান এন্টিটি, লেটস পুট ইট ইন, ইটস এ ক্লিয়ারলি তাদের সাথে কথা হয়েছে NUG এখন এনইউজি ইজ এত নট জিনিস করে দেন। এটা হাইড অ্যান্ড সিকের কিছু নাই এখন। এনইউজি ইজ এন অ্যাকসেপ্টেবল এন্টিটি এভরিওয়্যার, সব জায়গায় ঘোরাঘুরি করতেছে, থাইল্যান্ডে যান পাবেন। তো এখন পয়েন্টটা হলো ওটা না, যে পয়েন্টটা হলো যে দ্যাটস নট অ্যান আমেরিকান এন্টিটি, ইট ইজ অ্যান এক্সটেনশন অফ এনএলডি। এনএলডি সাপোর্টেড বাই কি, শেষ করে দিই, কারণ এনএলডি ইজ সাপোর্টেড বাই দ্য লোকালস। এটাকে ব্যাংক করছে। আমার একটু আসান ভাইয়ের কাছে একটু শুনে নেই। আসান ভাই এখন কি মোটামুটি রেডি? প্রিপারেশন চলে যেতে হবে, না, প্রিপারেশন রেডি হতেই হবে। যথেষ্ট জ্ঞান হয়েছে? আমার কাছে মনে হয় আজকে যে টপিকটা, এটাকে আমরা খুব ন্যারোলি নিয়ে এসেছি টু মিয়ানমার ইস্যু। উই শুড মেক এ ব্রডার পার্সপেক্টিভ টু দ্যাট, বিকজ ভূরাজনীতি ইজ নট দ্য ইস্যু অফ রোহিঙ্গা। ভূরাজনীতি বাংলাদেশের কনটেক্সট রোহিঙ্গা ইস্যু is a small issue relative to Bangladesh's other geopolitical considerations. Why I'm saying small issue? After all, 1.1 million population has migrated to Bangladesh. Our population is 170, is 0.6% of our population. 6-month population growth is equal to total Myanmar migration. Very small. 6 মাসের বাংলাদেশের যে পপুলেশন গ্রোথ হয় এটার সমান। তো এটাকে অত বড় করে দেখার আমাদের কিছু বিষয় নয়, যদি ওভারঅল ইকোনমিক কনটেক্সটে আমাদের বার্ডেনের কনটেক্সটে আমরা চিন্তা করি। আমরা যদি চিন্তা করি জার্মানি কতখানি রেফিউজি নিয়েছে ইয়েস থেকে, সিরিয়া থেকে একটা অনলি ফ্রম সিরিয়া 1.2 মিলিয়ন। ওদের লোক সংখ্যা তো কম, রাষ্ট্র এত বড়। লোক সংখ্যা কম হলে সেটা তো আরো এথনিক প্রবলেম ক্রিয়েট করে। ইট ডাজন্ট হেল্প। And they're very different religion, very different culture, very different mindset people. And Rohingyas are Bangladeshi originally, after all. এইটা বললে আরো অনেক, এটা বললে অসুবিধা নেই, সত্যি অসুবিধা নেই। শুনুন, I'm not a politician, I'm not a diplomat. এটা বললে অনেক কথা উঠবে। I'm just a citizen and I want to talk. They're from Chittagong area. Chittagong যদি বাংলাদেশি হয়, তারা বাংলাদেশি। আচ্ছা, এটা পরে এক সময় they have migrated. As much as Bangladeshis have migrated to Assam and all that, but they're Indian citizen, migrated to, they're Burmese citizen, they should be Burmese citizen, there's no question about that, or Myanmar citizen. That is a separate issue, but ethnicity is undisputed. এটা নিয়ে কোন প্রশ্ন হয়? ওদের ভাষাটা দেখেন আপনি, আমাদের ভাষায় কথা বলে, একটু চিটাগাংয়ের অ্যাকসেন্টে, চিটাগাংয়ের ইস্যুর সম্মুখীন। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের ওভারঅল কনটেক্সটে পৃথিবীর সব দেশেই অ্যাবজর্পশন হয়ে যায় পপুলেশন। আমরা অপশন হিসেবে এটাকেও রাখা উচিত, ওদেরকে বন্দি করে খাঁচার মধ্যে না রেখে ওদেরকে একটু ছড়িয়ে দিই। প্রথমে লাখখানেক গুলশানে নেন, তারপরে আমার সেটা লেট দেম ডিসাইড ওয়্যার দে ওয়ান্ট টু গো। ইফ দে ওয়ান্ট টু গো টু সৌদি আরেবিয়া, ওয়াই শুড আই পুট এ রেস্ট্রিকশন অন দ্যাট? ও আমি এয়ারপোর্টে কেন তাদেরকে ধরে বলি যে হ্যাঁ কেন বাংলাদেশ? লেটস বি প্র্যাকটিক্যাল। মানে ওনার কথাটা হচ্ছে যে তাদের বাংলাদেশে ছড়ায় দেওয়া না, পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। লেট দেম গো টু এনিওয়্যার, go to Aceh province in Indonesia. আমরা ফ্যাসিলিটেট করতে পারি। What happened to Vietnam boat people? All these boat people, they went, remember in the 70s? না, কিন্তু তারা কি যেতে চায় না, কি তাদের মাতৃভূমি ফেরত চায়? সেটা তাদের ব্যাপার, সেটাও তো আমরা দিচ্ছি না। আমরা তাদেরকে খাঁচায় আটকে রাখছি, আমরা তাদেরকে যুদ্ধও করতে দিব না, আমরা তাদেরকে সম্পৃক্তও করব না, আমরা তাদেরকে বিদেশেও যেতে দিব না। আমরা তাদেরকে নিয়ে এক ধরনের জিও পলিটিক্সের খেলা মেতে গেছি, যে খেলা আমরা জিততে পারবো না। জাস্ট থিঙ্ক ভেরি ক্লিয়ার। তাদেরকে কি আমরা অস্ত্র যোগান দিয়ে যুদ্ধ করতে পাঠাবো? সেটাও একটা অপশন তো। বা আমাদের 71-এ তো ভারতীয়রাও আমাদের সেটাই করেছে, তাই না? দ্যাটস অ্যান অপশন। আমি সেটা বলছি না, আমি বলছি অপশন নিতে হবে। আমি বলছি যে কিপ অল দ্য অপশনস, বাট ডোন্ট এনকেজ দেম লাইক অ্যান অ্যানিমেলস
in confined zones. আমরা এনকেশ করছি না আমরা যেটা করছি সেটা inhuman in many respects. Okay. Please show dignity. They are not burden. It cannot be that much of a burden, I saw to you. 6 মাসের population growth is equivalent to all of this population for Bangladesh. Nothing. জার্মানিতে যদি হয়, জার্মানরা যেটুকু অ্যাবজর্ব করেছে, সব মিলিয়ে সিরিয়ান পপুলেশন ইন জার্মানি ইজ অ্যাবাউট 2.5%, আর আমরা 0.6% অ্যাবজর্ব করতে পারবো না। এটা কোনো কথা না। There are different ways of looking at Please it. don't bring diplomacy, please don't bring other things. I'm just talking about economic rationale for other ways of thinking. জি। সেকেন্ডলি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদেরকে কেন মানুষ সাপোর্ট করছে না, why they are still supporting Myanmar. এখানে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্টের পরিমাণ স্টিল ভেরি লিমিটেড। আমি এই ইস্যুটা ইস্যু বলেছিলাম, অনলাইন ফোরামে বলেছিলাম, আমাদের যদি আমরা বিদেশ থেকে বিদেশি বিনিয়োগ আনতে পারি, আমাদের কিন্তু সেলফ প্রোটেকশনের জায়গাটাও হয়। জাপানিরা কেন সাপোর্ট করছে? দে হ্যাভ এ হিউজ ইনভেস্টমেন্ট দেয়ার। চাইনিজরা সাপোর্ট করছে, ইন্ডিয়ানরা সাপোর্ট করছে, আসিয়ান কান্ট্রিগুলো সাপোর্ট করছে বিনিয়োগ রক্ষার জন্য। আমাদের এখানে কিছু রক্ষা করার কিছু নেই, আমাদের সাপোর্ট করার তেমন কিছু নেই, আমাদের বিনিয়োগ খুব কম। আমরা মিয়ানমারের চাইতেও কম বিনিয়োগ অ্যাট্রাক্ট করতে পেরেছি। ভিয়েতনামের বিনিয়োগ হয়েছে 36 মিলিয়ন। আপনার বিনিয়োগের প্রশ্নে একটা প্রশ্ন করি, তাহলে আপনার এটা বেটার হবে। সেটা হচ্ছে যে এই বিনিয়োগ যদি এই জুনটা বদল হয়ে অন্য কেউ আসে, তখন কি এই বিনিয়োগগুলো প্রোটেক্টেড থাকবে না? বা এখন কি যেহেতু একটা যুদ্ধ চলতেছে, তাতে কি তাদের বিনিয়োগগুলো প্রোটেক্টেড আছে? আমি যেটা যে কারণে প্রোটেক্টেড থাকবে বলে তারা মনে করেছিল পোস্ট কু, সেটা হলো যে at that point in time the army was very strong, and that point in time they were thinking things have changed and things are changing, rapidly changing. Our foreign policy is still stuck with the old one, still talking to Rapido, ওদের যে মিলিটারি জানতার সাথে কথাবার্তা বলা। No, we have to talk to other parties who are emerging as power brokers in the system. We have to have a back channel. I'm not saying that foreign minister going and talking, but somebody else can go. I can go, or somebody else can go and talk to them and bring the feedback so that we have a relationship with it. So what I want to say, conclude, is that Bangladesh, এক নম্বর, must rethink its strategy, treatment of Rohingyas, absorption of them in our system as much as possible, and also try to find a solution to that, not only because of Rohingyas going back, but because of our long-term security between Bangladesh and Myanmar border, particularly with the Arakan area. Yeah. So these are the important issues, and I still emphasize that Bangladesh should create, and the most to gain, by opening up its economy, opening up its investment climate, attracting foreign direct investment. That's where our strategic geopolitical relationship lies. Not with Myanmar, not with Rohingya. বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ালে তারা নিঃস্বার্থেই বাংলাদেশকে রক্ষা করবে, এটা আপনি বহুদিন বলে আসছেন। কিন্তু গত 5-7 বছরে দেখলাম যে বাংলাদেশের সরকারের একটা মুভ, যে আমাদের যারা এখানে নতুন করে বিলিয়নিয়ার হয়েছে তাদেরকেই সুবিধা দেওয়া হোক, তারা অনেক বড় হয়ে গেছে, ইনভেস্টমেন্ট আমাদের। না না না, আমিও বলছি, কেন আমি সরকারকে প্রায়ই বলি, এফডিআই কথাটা ভুলে গেলেন যে হঠাৎ করে। 5 বছর আগে তো এফডিআই এর জন্য আমরা রোড শো করেছি গোটা দেশে, এখন এফডিআই এর প্রয়োজনটা ভুলে গেলেন। স্যার, আপনার কাছে যদি আসি, মেজর জেনারেল ডক্টর নাঈম আশফাক চৌধুরী, আপনি শুরু করেন, যদি আমাদের সংবাদ বিরতি আসে উইল ক্যারি আপনার। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। একটা জিনিস আমার প্রিভিয়াস আলোচক সবাই বক্তব্য শুনে এটা নিশ্চিত যে রোহিঙ্গা ইস্যু অথবা মিয়ানমার ইস্যু ইজ নট এ সিম্পল একটা ইস্যু নয়। এর মধ্যে জিও স্ট্র্যাটেজিক, জিও পলিটিক্যাল, জিও ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি অল আর ইন্টারম্যাঙ্গলড, এবং এইটার সকল ক্ষেত্রে সকল জায়গাতে যদি আমরা এইটাকে অ্যাড্রেস না করি, তাহলে রোহিঙ্গা ইস্যু যেরকম সলভ করা যেমন ডিফিকাল্ট হবে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ মিয়ানমার রিলেশনশিপ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রেও, সাস্টেইনেবল রিলেশনশিপ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমাদের অ্যাড্রেস করতে হবে। আমি এই পুরো বিষয়টাকে 3টি ডাইমেনশনে, আমি আপনার কাছে 3টা ডাইমেনশনে আসবো, তাহলে একটু লম্বা সময় পাবো। যেসব গণমাধ্যম আমাদেরকে সরাসরি সম্প্রচার করছে তাদের টপ অফ দ্য আওয়ারের সংবাদ বিরতির জন্য আমরা 5-7 মিনিটের জন্য একটু স্টুডিওগুলিতে ফেরত যাচ্ছি। সুপ্রিয় দর্শক,
আমরা আবার ফেরত এলাম সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ড আয়োজিত প্রতি শনিবারের নিয়মিত গোল টেবিল আয়োজনে। আমরা আলাপ করছি বাংলাদেশ ও ভূ রাজনীতি প্রশ্ন। মূলত মিয়ানমার বর্ডারে যেই উত্তেজনা চলছে সেটাই আজকের আলোচনা মোটামুটি দখল করেছে, কিন্তু তাকে ঘিরে ভূ রাজনীতিও আমাদের এই পর্বে নিশ্চয়ই আলোচনায় আসবে। আমরা আলোচনায় ছিলাম মেজর জেনারেল ডক্টর নাঈম আশফাক চৌধুরী, অবসরপ্রাপ্ত। আপনার কাছে আমি আপনাকে একটু থামিয়েছিলাম, আপনি শুরু করুন। আমি যে কথাটা বলছিলাম যে মিয়ানমার ইস্যু অথবা রোহিঙ্গা ইস্যু ইজ নট এ ভেরি সিম্পল একটা ইস্যু নয়, এবং এর সাথে অনেকগুলো আঙ্গিক বা ডাইমেনশন যুক্ত আছে। আমি জাস্ট 3টা আঙ্গিকগুলোকে টাচ আপ করে, সবাই করেছেন বাট আমি টাচ আপ করে আমার যে জায়গায় ছাত্র অর্থাৎ সিকিউরিটি ওইটাকে নিয়ে আমি একটু বেশি বলার চেষ্টা করব। সো প্রথমে জিও স্ট্র্যাটেজিক বা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট যদি বলি, তাহলে প্রথম মেইন ওয়ান অফ দ্য অ্যাক্টর ইজ চায়না। তাহলে চায়নার ইন্টারেস্টটা কি? চায়নার ইন্টারেস্ট আমরা সবাই জানি যে মেইন ইন্টারেস্ট হলো ফার্স্ট অফ অল ওপেনিং টু বে অফ বেঙ্গল। এই বে অফ বেঙ্গলে ওপেনিংয়ের জন্যে তারা যেটা করছে, ইট ইজ এ চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর ফ্রম ইউনান আপ টু খাইকপাও। এইটার মধ্যে আছে তেলের লাইন আছে, গ্যাসের লাইন আছে, রেলওয়ে লাইন আছে, এইটার সাথে রোড আছে, এবং অন্যান্য ইকোনমিক, এইটার সাথে ইইজেড আছে নিয়ার খাইকপাও। সো এর সাথে সম্পৃক্ত তাদের ইকোনমিক ইন্টারেস্টটাও এটার মধ্যে ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর টু অ্যাভয়েড জিব্রাল্টার, সরি মালাক্কাকে অ্যাভয়েড যদি করতে পারে, প্লাস সাউথ চায়না সিতে যে টার্মোয়েল বর্তমানে চলছে ওইটাও তারা অ্যাভয়েড করতে পারবে, অ্যান্ড ডাইরেক্টলি দে ক্যান হ্যাভ এন্ট্রি ইনটু বে অফ বেঙ্গল। থ্রু বে অফ বেঙ্গল তারা ইউরোপীয় আমেরিকাতে তারা কানেকশন দিতে পারবে। সো এইটা পার্ট অফ তাদের বিআরআই যেটা প্রজেক্ট করেছে, বিআরআই এর জন্য একটা ওয়ান অফ দ্য লাইন। 2 নম্বর ইস্যু হলো, এইটাকে যদি তারা সাস্টেনেবল যদি করতে চায়, তাহলে দে নিড এ গভর্নমেন্ট হু ইজ নট এন্টি চায়না, নট অ্যালাইন টু ওয়েস্ট, অথবা একিন টু চায়না। সো এইরকম একটা গভর্নমেন্ট চায়, এইরকম একটা এনভায়রনমেন্ট চায় যে যারা চাইনিজ যে ইন্টারেস্ট আছে এই চাইনিজ ইন্টারেস্টটাকে আপহেল্ড করবে। সো এই জিও স্ট্র্যাটেজিক বা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট অফ চায়না যদি একটা আমরা মাথায় রাখি, নেক্সট আমাদের অ্যাক্টর আছে সেটা হলো ইন্ডিয়া। সো ইন্ডিয়ার আমরা জানি 1600 কিলোমিটার বর্ডার উইথ মিয়ানমার, এবং ইন্ডিয়ার এই 1600 কিলোমিটার বর্ডারে এই পারে এবং ওই পারে অর্থাৎ মিয়ানমার সাইড এবং ইন্ডিয়ান সাইডে এথনিসিটি আর সেম। সো তাদের মধ্যে ইন্টারনাল যে রিলেশনশিপ এইটা যেরকম আছে নর্মাল, এট দ্য সেম টাইম ফ্রম সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ এই যে ড্রাগ ট্রাফিকিং, নার্কো টেরোরিজম, হিউম্যান ট্রাফিকিং, আর্মস ট্রাফিক, স্মাগলিং, এইটাও কিন্তু র্যাম্পেন্ট। আমরা কিছুদিন আগেও শুনেছি যে মিজোরামে কুকি চিন তারা ট্রেনিং নিয়েছে, আমাদের জেএসএস দে ওয়েন্ট অ্যান্ড টুক ট্রেনিং ইন মিয়ানমার। সো তাদের সাথে এই 1600 কিলোমিটারের যে বর্ডার, ডেমোগ্রাফিক একটা কানেকশনস আছে বিটুইন মিয়ানমার অ্যান্ড ইন্ডিয়া। 2 নম্বর হলো যে লুক ইস্ট পলিসি যেটা ইন্ডিয়া করেছে, এই লুক ইস্ট পলিসি ইমপ্লিমেন্টেশন যদি করতে হয় তাহলে ইট ইজ অনলি থ্রু মিয়ানমার, যেটা তারা ইস্ট এশিয়ার সাথে কানেক্টিভিটি হতে পারে। সো মিয়ানমার ইজ ওয়ান অফ দ্য মেইন স্টেক হোল্ডার ফর ইন্ডিয়া ইন অর্ডার টু ইমপ্লিমেন্ট অ্যাক্ট ইস্ট, নট লুক ইস্ট, অ্যাক্ট ইস্ট পলিসি। 3 নম্বর হলো যে তাদের যে ইকোনমিক যে একটা প্রজেক্ট, বিগ প্রজেক্ট, যেটা হলো আগেই আলোচনা হয়েছে, কালাদান মাল্টিমোডাল যে প্রজেক্ট আছে, এই কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট যেটা এইটা গিয়েছে ফ্রম আরাকান থ্রু কালাদান রিভারের পাশ দিয়ে পালেতুয়া হয়ে ইন্ডিয়া পর্যন্ত। সো তারা মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে 7 সিস্টারের যে কানেকশন, এই কানেকশনটাও কিন্তু থ্রু কালাদান তারা করতে চায়। এটা হলো বিসাইডস অ্যাক্ট এস পলিসি। কিন্তু অ্যাক্ট এস পলিসি কিন্তু আবার মিজোরাম থেকে যাবে মান্দালে হয়ে, এইটা লাওস হয়ে, থাইল্যান্ড হয়ে এশিয়াতে যাবে। সো এটা হলো আমি থার্ড বলছি। এটা পয়েন্ট যেটা বলছি সেটা হলো তারা
huge amount of money they have invested in EEZ or near Sitwe, এইখানেও তাদের একটা বিরাট ইন্টারেস্ট আছে, ইকোনমিক ইন্টারেস্ট আছে, দ্যাট দে হ্যাভ টু প্রোটেক্ট। যদি আমরা ইউএস ইন্টারেস্টের মধ্যে যদি আসি, ইউএসের প্রথম ইস্যু হলো টু কাউন্টার আইদার চায়না, টু কাউন্টার BRI, টু কাউন্টার CIMEC। এটা হলো তাদের মূল লাস্টেরটা কি বললেন? CIMEC, চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর। জি, তো এইটা গেল একটা। তার সাথে হলো একটা গভর্নমেন্ট তারা চায় যে গভর্নমেন্ট নট লিনিং টুয়ার্ডস চায়না। এইটা এই ধরনের একটা গভর্নমেন্ট অথবা এই ধরনের একটা এনভায়রনমেন্ট তারা চায়। এবং তারা এটাও চায় যে মিয়ানমার, হুইচ ওয়াজ নেভার এ স্টেবল কান্ট্রি সিন্স ইন্ডিপেন্ডেন্স, তারা একটা চায় একটা স্টেবল একটা কান্ট্রি হবে, একটা ডেমোক্রেসি হবে, এস্টাবলিশ হবে, এবং পিপল টু পিপল যে যোগাযোগ এইটা যখনই হবে তখন ট্রেড, কমার্স অ্যান্ড আদার ইস্যুজ উইল অটোমেটিক্যালি বি সলভড। তারা অলরেডি করেছে বার্মা অ্যাক্ট, এবং যতটুকু শুনেছি একটা নতুন অ্যাক্ট ইজ কামিং, দ্যাট ইজ কল্ড রাখাইন অ্যাক্ট। রোহিঙ্গা বা রাখাইন একটা নতুন একটা অ্যাক্ট করবে, এবং এইটা করার পেছনে হয়তো বা তাদের একটা থাকবে যে চাইনিজ যে ইন্টারেস্ট যেটা ছিল বে অফ বেঙ্গলের ওপেনিং, সেই বে অফ বেঙ্গলের ওপেনিংটাকে তারা তারা এক বলছে কেন, মানে তারা কে এক করা, তারা বড়জোর তাদের পলিসি করতে পারে, এক মানে আইন আর কি, তাদের দেশের আইন। এইটাতে যেটা করেছে যেমন অন্য দেশ নিয়ে আইন করাটা ঠিক আছে, এটা হলো যে প্রেসিডেন্টকে ক্ষমতায়ন করা, টু টেক অ্যাকশন উইদাউট গোয়িং টু দ্য কংগ্রেস, ওই জন্য অ্যাক্ট করতে হবে, আদারওয়াইজ প্রেসিডেন্ট ক্যানট টেক মেনি অ্যাকশনস। আর থার্ড হলো যে ইমপ্লিমেন্টেশন অফ IPS, ইন্দো প্যাসিফিক। রোহিঙ্গা অ্যাক্ট সম্বন্ধে আরেকটু বলবেন কি? না, এটা এখনো আসেনি, এটা এখনো টেবলড হয়নি। মানে এটা কোনো আছে যে কি হচ্ছে বা এটা এখনো আমি বিস্তারিত জানি না, বাট এখনকার যে ডেভেলপমেন্ট এটাকে বোধহয় ইন্টারেস্টেড ইন ইট, সেই জন্য টেবলড হলে হয়তো বা আমরা জানতে পারবো যে কি চাচ্ছে অ্যাকশন সেটাতে। যে ইকোনমিক যদি কথা বলি তাহলে IPS ভার্সাস BRI ভার্সাস অ্যাক্ট ইস্ট পলিসি। এখানে দেখেন তিনটা আছে, একটা হলো BRI করছে চায়না, একটা হচ্ছে IPS করছে USA, আবার ইন্ডিয়া করছে কিন্তু অ্যাক্ট ইস্ট পলিসি। সো জিও ইকোনমিক্যালি থ্রি ডাইমেনশনস, থ্রি অ্যাক্টার্স আর অ্যাক্টিং ইন দেয়ার ওন ফেভার। সো এইখানেও কিন্তু একটা কমপ্লেক্সিটি তৈরি হচ্ছে। আসছি আমি এইটার সাথে সম্পৃক্ত আমি দুইটা বললাম দ্রুত। থার্ড ওয়ান ইজ দ্য সিকিউরিটি মেইন, মানে আমি যেখানে স্টুডেন্ট, সিকিউরিটির আঙ্গিকটা যদি বলি তাহলে প্রথমে হলো EAOs, যারা এথনিক আর্মড অর্গানাইজেশন, যারা ফাইট করছে এগেনস্ট দ্য তাতপাদাও, দে আর ফাইটিং ফর এ লং লং টাইম। এবং এইটা এমন না যে ফর লাস্ট ডিকেড, ইট ইজ ডিকেডস। যখন ব্রিটিশ শাসন ছিল তখনও কিন্তু কমিউনিস্ট দল করে এই অং সান সুচির বাবা অং সান, উনি 1918-এ তখন কমিউনিস্ট পার্টি তৈরি করে তখন দে ফট এগেনস্ট দ্য ব্রিটিশ। সো এই যে বীজ বপন করা হয়েছে, এই বীজ বপন কিন্তু তখন থেকেই শুরু। এরপরে স্বাধীনতা হলো, স্বাধীনতার পরপরই অং সান মারা গেলেন, এবং তারপরে পালং যে অ্যাক্ট, যেটা সাগর স্যার বললেন, এই অ্যাক্টও কিন্তু সকলে মানে নাই। সো এই যে EAOs যারা আছে, এই EAOs কিন্তু এক নয়, তাদের এইম অ্যান্ড অবজেক্টিভস আর অলসো নট সেম। লাইক ওয়া স্টেটে ওয়া আর্মি যে অবজেক্টিভ নিয়ে কাজ করছে, আরাকান আর্মি মে নট হ্যাভ দ্য সেম এইম অ্যান্ড অবজেক্টিভ। সো ইউনিটি অ্যামংস দ্য EAOs, এইটাও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বার্মিজ আর্মি ইজ ওল্ডার দেন বার্মা। অর্থাৎ বার্মা তৈরি হওয়ার আগে কিন্তু বার্মিজ ন্যাশনাল আর্মি তৈরি হয়েছে ইন থাইল্যান্ড বিফোর 1948। সো বার্মার ডেমোগ্রাফির উপরে অথবা মিয়ানমারের উপরে যে হোল্ড ইন বাই তাতমাদাও, এটাও কিন্তু প্রণিধানযোগ্য একটা বিষয়। 2 নম্বর আসি পিডিএফ হলো এটা আমাদের NUG গভর্নমেন্টের একটা মিলিটারি উইং, অ্যান্ড দে আর ফাইটিং ফর দেয়ার
ওন অবজেক্টিভ। সো তাদের সাথে ইএও কোন কোন ইএওসগুলো একই লাইনে কাজ করছে, একই সোর্স থেকে অস্ত্র পাচ্ছে, এটাও আবার কিন্তু দেখার বিষয়। এক হলো এক্সটার্নাল সাপোর্ট প্লাস হলো মিলিটারি সাপোর্ট। আমরা থ্রি ব্রাদারহুড সম্পর্কে বলছি। থ্রি ব্রাদারহুডের মেইন অ্যালায়েন্সটা হয়েছে শান স্টেটে। শান স্টেটে কেন হয়েছে? শান স্টেটে এইটা 50-60s থেকে শুরু হয়েছে কমিউনিস্ট যে আন্দোলন যেটা হয়েছিল, এই কমিউনিস্টের সাপোর্টটা দিয়েছিল কিন্তু চায়না। সো চাইনিজ পিপল তারা কিন্তু চলে এসছে ফ্রম ইউনান প্রদেশ টু শান স্টেট, অ্যান্ড দেয়ার আর মেনি চাইনিজ ন্যাশনালস ইন শান স্টেট। এই শান স্টেটে তখন এই চাইনিজ ন্যাশনালরা তারা ওই যে স্ক্যামসগুলো শুরু করলো, ক্যাসিনো অ্যান্ড আদার্স, এবং এই পর্যায়ে চলে গিয়েছিল যে তারা বার্মিজ ন্যাশনালদেরকে ওইখানে অপহরণ করে অত্যাচার করতো। সো এর এগেনস্টে যখন তাতমাদাও একটা অপারেশন করলো, তখন চাইনিজ সাপোর্টেড কিন্তু 3BHA, অর্থাৎ এগেনস্ট টু প্রোটেক্ট দ্য চাইনিজ ন্যাশনাল। পরবর্তীতে যখন দে ওয়্যার সাকসেসফুল, এখন চায়না কিন্তু আবার বোথ দ্য পার্টিজ, অর্থাৎ তাতমাদাওকেও যেরকম এঙ্গেজ করছে, অ্যাট দ্য সেম টাইম 3BHA অর্থাৎ তিনটা যে আর্মি আছে তাদেরকেও সাপোর্ট করছে। সাপোর্ট করে তারা যেটা চাচ্ছে যে আমার চাইনিজ ন্যাশনাল অর্থাৎ চাইনিজ যে ইন্টারেস্ট আছে, এই চাইনিজ ইন্টারেস্টটাকে। আমেরিকান অস্ত্র কেউ পাচ্ছে এদের মধ্যে? অনেকে তো পেলে কিভাবে জিওগ্রাফিক্যালি না, এইটার এক্সাক্ট ইয়েটা আমি হয়তো বলতে পারবো না, বাট অনেকে বলে তাদের সাপোর্টটা আছে বা যাচ্ছে। কিভাবে একটা জিনিস অনেক আগেই পাবলিশড হয়েছিল যে 13টা দেশ এদেরকে ফান্ডিং করে এবং তারা অস্ত্র বিভিন্ন জায়গা থেকে কেনে ওই ফান্ড থেকে। 13টা দেশ ওয়েস্টার্ন কান্ট্রিজ। আমি এই কথাগুলো বলছি কারণ এইটার সাথে আমি বাংলাদেশের সিকিউরিটি এবং আমাদের স্ট্যান্সটাকে কানেক্ট করার চেষ্টা করবো আর কি, যে ওয়্যার আর উই স্ট্যান্ডিং। সংক্ষেপে করলে স্যারের কাছে রাইট। তো এর সাথে আমি বলবো যে অপারেশনস, আমি এখন রাখাইনে চলে আসি। রাখাইনে যে আরাকান আর্মি যে অপারেশন করছে, তার যদি লাইন অফ অপারেশন চিন্তা করেন, সেই লাইন অফ অপারেশন স্টার্টেড ফ্রম পালেতুয়া, এবং পালেতুয়া থেকে কালাদান রিভারের পাশ দিয়ে দে আর গোয়িং ডাউন, এবং ইট উইল গো টু সিটওয়ে অ্যান্ড হয়তোবা মোর সাউথ। তাহলে এই যে লাইন অফ অপারেশন, এই লাইন অফ অপারেশন কাকে এফেক্ট করছে বেশি? ইট ইজ ইন্ডিয়ান যে কালাদান প্রজেক্ট, মাল্টিমোডাল প্রজেক্ট, এইটাকে এফেক্ট করছে চাইনিজ ইন্টারেস্ট যেটা আছে, অর্থাৎ সিমেককে এখনো ধরে নেই। সিমেকটা আরো সাউথে, এইটা হলো কায়েক পাউতে যে শেষ হয়েছে। সো তাদেরকে এখন কানেক্ট করে নেই। সো চায়না ওয়ান্টস যে হোয়াট এভার ইউ ডু ইন দ্য নর্থ, বাট মে নট কাম টু দ্য ইন্টারেস্ট অফ চাইনিজ যে সকল বিষয় আছে সেটা। এর সাথে আমাদের জন্য ডেঞ্জার হলো নার্কো টেরোরিজম। আফগানিস্তানে আপনারা জানেন, যখন তালেবান এসছে, তালেবান আসার পরে ওপিয়াম চাষ একদম কমপ্লিটলি ব্যান করে দিয়েছে, এবং এই ওপিয়াম চাষ এখন ইন 2023 ইট ইজ 0 ইন আফগানিস্তান, যেটা ছিল পৃথিবীর হাইয়েস্ট, সেটা 100% চলে এসছে ইন মিয়ানমার, নর্দার্ন সাইডে 100% চলে এসছে মিয়ানমার। এইখানে যেটা উৎপাদন হচ্ছে বা সামনেও হবে, এই উৎপাদনগুলোতে দুইটা আসপেক্ট আছে। নাম্বার 1, এইটাতে অল্প সময়ে অল্প পরিশ্রমে হতে অনেক টাকা পাওয়া যায়, এটা একটা যেরকম ফিনান্সিয়াল একটা ইমপ্লিকেশন। এর সাথে সিকিউরিটি ইমপ্লিকেশন হলো আমাদের রোহিঙ্গারা দে ক্যান বি ইউজড এজ এ ক্যারিয়ার। এর সাথে সম্পৃক্ত হলো অবশ্যই, এর সাথে আর্মস স্মাগলিং, আর্মস ট্রাফিকিং এর সাথে সম্পৃক্ত। এর সাথে অবশ্যই সম্পৃক্ত হলো হিউম্যান ট্রাফিকিং। সো হিউম্যান ট্রাফিকিংও যেরকম নার্কো টেরোরিজমের সাথে সম্পৃক্ত, যার সাথে আমরা রিলেট করতে পারি রোহিঙ্গাদেরকে, অ্যাট দ্য সেম টাইম এই অস্ত্র স্মাগলিং ক্যান অলসো মেক এ টার্মোইল ইন চিটাগং হিল ট্র্যাক্টস। জি, আপনার কাছে পরে আসবো আমরা, পরের রাউন্ডে একটু একটু করে সবার কাছে, স্যারের কাছে পুরো শুনে। যে প্রেক্ষাপটটা তো মোটামুটি বুঝলাম, ইটস কোয়াইট কমপ্লেক্স, এবং এর মধ্যে ইন্ডিয়াও তো আমাদের চেয়ে বেশি ব্যাকফুটে মনে হচ্ছে। ইন্ডিয়ার কারো উপরেই তেমন কোনো কন্ট্রোল নাই, হ্যাঁ, কিন্তু আমরা এঙ্গেজমেন্ট শুরু করলাম ইন্ডিয়া থেকে, মানে দুঃখী দুঃখী ভাই ভাই ভাব। তো আমরা স্ট্রেংথে যারা আছে তাদের সাথে এঙ্গেজমেন্টে তো আমরা এখনো গেলাম না স্যার। এই প্রেক্ষাপটটা আপনি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ। কয়েকটা জিনিস আসলে খেয়াল রাখা দরকার। একটা হলো, মিয়ানমার ইজ নট এ নর্মাল মডার্ন স্টেট। যেভাবে আমরা ওয়েস্টফালিয়ান স্টেট বলি যে সোভারেন্টি এক জায়গায় থাকে, ইট ইজ নেভার বিন এ মডার্ন স্টেট।
এর সোভারেন্টি সবসময় ফ্র্যাগমেন্টেড সোভারেন্টি, এটা খেয়াল রাখতে হবে। এবং 135টা যে এথনিক কমিউনিটি বলা হচ্ছে তার মধ্যে 8-10টা একেবারে প্রোটো স্টেট স্ট্যাটাস আছে, কিন্তু ইন্টারেস্টিংলি নান অফ দেম আর সিকিং ইন্ডিপেন্ডেন্স, এটাও খেয়াল রাখতে হবে। নান অফ সোফার না, কখনই হয়নি, So far. না, করবেও না। দে নো যে লিমিটস এই মডার্ন স্ট্রাকচারে ইন্ডিপেন্ডেন্স হলেই সে মার খেয়ে যাবে। সো ওভার দ্য ইয়ার্স মায়ানমার মিলিটারি যেটা করেছে সেটা একজনের সাথে যখন ফাইট করেছে অন্যদের সাথে সে কম্প্রোমাইজ করেছে, অন্যদের সাথে একজন ফাইট করে, অলওয়েজ থ্রু। এবার সমস্যাটা হয়ে গেছে মেইনলি বিকজ অফ এনইউজি পিডিএফ, অং সান সুচির যে কাঠামো। কারণ বামার কমিউনিটি ফর দ্য ফার্স্ট টাইম গট ডিভাইডেড অন মিলিটেন্ট গ্রাউন্ডস। বামার কমিউনিটি আগেও ডিভাইডেড হয়েছে। অং সান সুচি লস্ট পাওয়ার নট ফর দ্য ফার্স্ট টাইম, শি লস্ট আর্লিয়ারও। তখন ছাত্ররাও কিন্তু মিলিটেন্ট হয়েছিল, বাট অং সান সুচি নন ভায়োলেন্স পথে, যার জন্য সে পিস প্রাইজ, ওয়াই শি গট দ্য পিস প্রাইজ, মানে এত প্রেশার থাকেও কিন্তু সে নেয়নি তখন। এবার কিন্তু সেটা আর পারেনি। আর হতে পারে সে যেহেতু জেলে, অনেক কারণ হতে পারে, আর যেহেতু ইউএস এর একটা ইন্টারেস্ট চলে এসেছে সেটা। আগের বার যখন ওয়েন শি ওয়াজ ওভারথ্রোন, তাকে যখন জেলে দেওয়া ঢুকালো, তখন কিন্তু ইউএস এই অবস্থায় আসেনি কখনো, বলছে না মিয়ানমার ইজ চায়নার আমার এর হাতে যাওয়া দরকার নাই। তো এবার দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট, এবং এটা ডিফারেন্ট ক্লিয়ার ফ্রম দ্য বার্মা অ্যাক্ট। বার্মা অ্যাক্টে স্পষ্টত বলা আছে যে প্রেসিডেন্টকে পাওয়ার দেওয়া হচ্ছে যদি সে মনে করে সে লজিস্টিক সাপোর্ট দিতে পারবে, একেবারে ক্লিয়ার দেওয়া আছে। অ্যান্ড মানে যদি বোঝা যাচ্ছে যে এনইউজি আর পিডিএফ এর সাপোর্টটা কোত্থেকে আসছে। এখন যেহেতু বামার কমিউনিটির মধ্যে প্রথমবার একটা মিলিটেন্ট কাঠামো তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে এখানে চায়নার হ্যান্ড তো আছেই। all the ethnic armed organization, they took the opportunity to raise their ক্ষমতা, simple as that. এবং সেখানে যেই থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স যেটা বলা হলো, সেখানে আরাকান আর্মি ছিল, এবং তাদের যে ভিক্টরি ইন দ্য শান, যেটা আবার একটা কম্প্রোমাইজেও চায়নার মাধ্যমে তার একটা কম্প্রোমাইজও এসেছে, দ্যাট এমবোল্ডেন আরাকান অলসো টু কাম ইন, আরাকান আর্মি টু কাম ইন আরাকান and raise their status, simple as that. কিন্তু they are not seeking independence, keep in mind. So বাংলাদেশের ওই যে কথা বলা হচ্ছে যে বাংলাদেশ শুড এখন এঙ্গেজ, আমরা না, এটা কে বলছে, প্লিজ কিপ ইন মাই অলসো, মানে এখন বলে কেউ তার এঙ্গেজ হবে না, মানে গিভ বাংলাদেশ সাম, মানে হ্যাভ সাম কনফিডেন্স ইন বাংলাদেশ, মানে প্লিজ, মানে মানে আমরা তো আর অতখানি না, না না, হ্যাভ সাম কনফিডেন্স বাংলাদেশের, না না, সোফার তো বাংলাদেশ ভূরাজনীতিতে অত্যন্ত সফল, সেটা প্লিজ হ্যাভ সাম কনফিডেন্স বাংলাদেশে, যে এতখানি তো আমরা হতে পারি না। বাংলাদেশ ইজ ওল্ড সিভিলাইজেশন, না না, আমি বলছি অনেকে বলছে যে উই শুড এঙ্গেজ ইত্যাদি, বাট মেইন পয়েন্ট হলো যে অফিসিয়ালি উই হ্যাভ টু বি এঙ্গেজিং উইথ নেপিদো, পারফেক্ট, বিকজ দ্যাটস আ স্টেট, তার একটা কাঠামো তৈরি আছে। এক কথা হচ্ছে যেই ক্ষমতায় যাক না কেন, দিস ইজ দ্য আই থিঙ্ক দ্য স্ট্র্যাটেজি দ্য চাইনিজ হ্যাভ প্লেড প্রিটি ওয়েল, সেটা হলো যেই ক্ষমতায় যাক না কেন, ওয়েদার এনইউজিও যদি ক্ষমতা যায়, এখনকার যে মেয়েরা তারা যদি ক্ষমতা থাকে, চায়না উইল হ্যাভ আ সে। অ্যান্ড এই যে কি বলা হয় এথনিক আর্ম অর্গানাইজেশন যারা ক্ষমতা দখল করে ফেললো, তাতে যেটা হয়েছে এনইউজিও ভালো করে জানে, বিকজ এনইউজি ইজ অ্যাবসোলুটলি ইউএস ওয়েস্টার্ন ড্রিভেন একটা আউটফিট, এটা তো না বোঝার কোনো কারণ না। নাই। কিন্তু ওদেরকে আবার চায়না কিভাবে কন্টেইন করবে? সিম্পল, অলরেডি ওই যে যেহেতু বলেছে না, ওই যে ওয়ান পার্টি, তারা তো বলেই দিচ্ছে এখন, এনইউজি বলছেন আমি ওয়ান পার্টিতে, সরি ওয়ান চায়না পলিসিতে আমি আছি, আমি, সে এখন থেকেই কিন্তু শুরু করেছে চায়নাকে করতে, যে আমাকে ক্ষমতায় আসতে দাও, হ্যাঁ, আমি কিন্তু তোমার এগেনস্টে যাব না। সো এই যে চিন্তা বলছে যে ক্ষমতায় আসলেই তারা রোহিঙ্গার পক্ষে চলে যাবে, নট নেসেসারিলি, because they belong to the Burma community. They will again seek Burma community issue. So keep in mind, so we need to be very careful not to go very quickly. আমাদের এখানে যেটা ভেরি কুইকলি আমি বলতে চাচ্ছি, একটা বিশাল অপরচুনিটি তৈরি হয়েছে। মানে বলা হয় যে প্রত্যেক ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটি, সুন্দর সেই বিখ্যাত কথা। তো আমার কথা হচ্ছে অপরচুনিটি হলো ফর দ্য ফার্স্ট টাইম India and China both are feeling the pressure vis-a-vis US for the first time. একটা তো বার্মা অ্যাক্ট হয়ে গেছে, অ্যান্ড
some other acts are also coming. Let's be clear. তো তার বুঝতে পেরেছে যে এখানে যদি ইউএস আশাটা না, এই যে কনফ্লিক্টটা হচ্ছে, এখানে কনফ্লিক্ট হওয়া মানে হলো এখানে আর্মসের প্রলিফারেশন হবে, এবং আর্মসের প্রলিফারেশন যখন হয়, গিভেন মডার্ন যে আর্মস তৈরি মানে যেটা আছে, যেটা আমরা ইউক্রেনে দেখতে পাচ্ছি, এটা হাতছাড়া হতে বাধ্য, এবং তাতে নর্থ ইস্টের যেই ইনসার্জেন্সি গ্রুপ আছে সেখানে বিরাট একটা ঝামেলা তৈরি হওয়ার কথা। নর্থ ইস্ট মানে কাদের নর্থ ইস্ট? ইন্ডিয়া। নর্থ ইস্ট মানেই ইন্ডিয়া। আর চায়নার বর্ডারেও একই ঝামেলা আছে। সো যার জন্য আমার মনে হয় ইন্ডিয়া ওই জন্যই খুবই চিন্তিত তার জন্য, এবং সে কি চাইবে এখানে একটা ইউএস তার কি বলে সিকিউরিটি কাঠামো তৈরি করুক এই জায়গায়? ডেফিনেটলি নট। সিম্পল। চাইবে না। এখন যদি একটু আসি স্যার, বাংলাদেশকে নিয়ে মার্কিনীদের যে ভূ রাজনীতি, আমরা বারবার গত 78 সপ্তাহ যাবৎ বলে আসছি, বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আমেরিকার নজরে আমরা পড়ে গেছি, তো এখন তার আলামত দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাই সেই ভূ রাজনীতি, মানে ওই সেই মুহূর্তে আমরা উপনীত হলাম খুব সহজে। এখানে একটা যেটা হয়েছে যে এই স্ট্রাকচারটা মোটামুটি তৈরি করা হয়েছিল, বেশ কিছু মিটিং হয়েছিল, কিন্তু ইট নেভার ফ্লোটেড। সেটা হলো বিসিম, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার। এই ফর দ্য ফার্স্ট টাইম একটা ইস্যু পাওয়া গেছে যেখানে এদের কমন স্ট্যান্ড ইজ সেম। তবে বাংলাদেশকে ঘিরেও কি একটা কমন স্ট্যান্ড দেখেছে না? মানে একসাথে হয়তো চায়না ইন্ডিয়া মিটিং করে নাই, কিন্তু বাংলাদেশকে আমেরিকার কোনো চারণভূমি হোক, এটা পৃথক পৃথক ভাবে তো ইন্ডিয়া এবং চায়না চেয়েছে আমাদের নির্বাচনের সময়। এটা কি চারণভূমি হোক চেয়েছে নাকি না হোক? না হোক, সেটা বলছি। ইলেকশন ইজ আ গুড পয়েন্ট, যেখানে দেখা গেছে চায়না অ্যান্ড ইন্ডিয়া ক্যান বি এট দ্য সেম ইস্যু। হ্যাঁ, হয়তো তারা মিটিং করেনি, কিন্তু একই জিনিস চেয়েছে। ওটাও let us not underestimate those two countries also. ওটা এস জয়শঙ্কর বই পড়লে বোঝা যাবে। এস জয়শঙ্কর ইজ ভেরি ক্লিয়ার, they are our headache. দরকার হলে মিটিং এ করব। কখন কি হবে? ওয়ান ওয়েস্টার্ন জার্নালিস্ট বলছিল যে তোমরা যে আমাদের ইউক্রেনকে সাপোর্ট করছো না, চায়না যদি কোনোদিন অ্যাটাক করে তখন কি হবে? and brilliantly এস জয়শঙ্কর করেছে। We know China for thousands of years. You are not trying to teach us what China is, তাই না? That would be our problem, not your problem. So আমার কথা হচ্ছে যে let us not underestimate এই যারা এখানে আছে। সো আমার কথা মেইন চাইনিজ বলতে পারে নাকি, এবং নট অনলি দ্যাট, জাপানিজ বলে, জাপানিজ বলে, চাইনিজ না, he served in China, I served in China at the same time. কিন্তু আপনি তো স্যার থেকে চাইনিজ শিখতে পারলেন না, জয়শঙ্কর তো শিখে। কে বললো এই কথাটা? কে বললো আপনাকে? আচ্ছা সরি, আজকে সব ধারণা আমার ভুল। আমি বাংলাদেশে যদি একজন ডিপ্লোম্যাট ক্লেম করে যে চাইনিজ বলতে পারে ভালো করে, তো দ্যাটস মি। আচ্ছা, এই প্রথম স্বীকার করলাম, এই প্রথম স্বীকার। আমরা যদি নেক্সট রাউন্ডে আসি, আমরা মোটামুটি প্রেক্ষাপটটা, সুপ্রিয় দর্শক, আমরা মোটামুটি প্রেক্ষাপটটা সবার কাছ থেকে বুঝতে পারলাম। আমি এটা রিপিট না করি, এই মুহূর্তে আমাদের করণীয়, নাবিদ আপনাকে দিয়ে আবার এই রাউন্ডটা যদি শুরু করি, এবার একটু অল্প কথায় বলতে হবে, আমাদের 20 মিনিটের মধ্যে সবাইকে শুনতে হবে। আমি বলবো যে আমরা যেহেতু তুলনামূলকভাবে দুর্বল, আমাদের ভাবতে হবে যে আমাদের জিওপলিটিক্যাল লোকেশনটা আসলে গুরুত্বপূর্ণ। আমরা বুঝতে পারছি এখন যে মায়ানমারের উপর চোখ থাকায় খানিকটা আমাদের হাইলাইট হচ্ছে। সবাই চায় মায়ানমারের সাথে ব্যবসা করতে, সবাই চায় একটা স্টেবল মায়ানমার, এবং সেই মধ্যে বাংলাদেশের একটা রোল আছে, ইন্ডিয়ার একটা রোল আছে, সবকিছু আবার কানেক্টিভিটির সাথে রিলেটেড। বাংলাদেশের সাথেও ব্যবসা আছে। আমাদের বে অফ বেঙ্গলে তারা তেল এক্সপ্লোর করতে, আমাদের সাথেও ব্যবসা করবে, ওদের সাথেও ব্যবসা করবে, উন্মুক্ত বাজার। হ্যাঁ, ওরা যদি বলতে পারে এখানে গণতন্ত্র আছে, এখানে ব্যবসা বাণিজ্য খুব ভালো হয়, সেই লক্ষ্যে তারা আগাতে চায়। তো স্টেবিলিটি সবাই চায়।
এখন সমস্যাটা তো হয়ে গেছে যে এখানে বর্ডার আছে, সংঘর্ষ হয়, এবং স্যার যা বললেন যে এখানে মায়ানমারের পলিটিক্সটাই এমন যে একটা বামার কেন্দ্রিক পলিটিক্স। এখন আমরা আউং সান সুচির দিকে তাকিয়ে আমরা ভাবি সেখানে আসা, সেখানে কিন্তু আসলে আসা নাই। আমরা রোহিঙ্গা সিচুয়েশনটা যদি আমরা ভাবি সুরাহা হবে তাদের দিকে, তাদের গণতন্ত্র রূপ দেখে, সেটাও কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। তো সেখানে আমার মনে হয় বাংলাদেশের করণীয় রোহিঙ্গাদের সাপোর্ট করা, আনকন্ডিশনাল সাপোর্ট করা। এবং তখন যখন আমরা দেখি যে মায়ানমারের সেনারা এখানে চলে আসে, আমি যেমন জানতে চাই যে আমরা কি করছি, ওদেরকে কি অস্ত্র জমা দিয়ে দিতে হচ্ছে? জমা দিয়ে কি ওরা কি আবার যুদ্ধে ফিরবে? ওরা কি আবার সংঘর্ষে নামবে? এটা যদি হয় তাহলে আরেকটা কিন্তু দুর্বলতার একটা লক্ষণ দেখা যায়। কারণ আমরা তাহলে একটা ভয় জাগতে পারে আমাদের মাঝে যে এখানে কি তারা একটা ঘাঁটি করার চেষ্টা করবে কিনা, এটা বিভিন্ন ইনসার্জেন্ট গ্রুপ হোক অথবা এই মিলিটারি হুন্টাই হোক। তো সেইখানে আমাদের তখন এই রোহিঙ্গা, আরাকান আর্মি, হুন্টা সবার মধ্যে যেই দ্বন্দ্বগুলো আছে সেগুলো একদম বেরিয়ে আসবে। এটা তো স্ট্রিট কাট সমস্যা না। এই আরাকান আর্মি আজকে বলছে যা করছি আমরা বুঝতে পারি, আমরা মানবিক কারণে বর্ডার ক্রস করতে দিচ্ছি, অস্ত্র কেড়ে নিচ্ছি, জেলে পাঠাচ্ছি, নদী অথবা আকাশপথে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। তারপরে কি হবে? প্রশ্নটা হচ্ছে সেখানে তারা কি আবার ওদেরকে নামিয়ে দিবে যুদ্ধে? তার মানে কি এখানে ওরা এখানে আরাম আয়েশ করে, মানে জেলখানায় যতখানি আরাম আয়েশ করা যায় সেখানে আবার রিকুপারেট করে সংঘর্ষ থেকে বেরিয়ে এসে আবার তারা যখন, তাহলে আমাদের কি করা উচিত? এদেরকে আটকে রাখা? মানে এটা আমাদেরকে ভাবতে হবে যে আমাদের কি করা উচিত। যে আমাদের মনে রাখতে হবে যে এই একটা সমস্যার সম্মুখীন আমরা হই। রোহিঙ্গাদেরকে সাপোর্ট করা মানে কি? তখন আমাদের মায়ানমারের সাথে সম্পর্কটা কোথায় আছে? যার কারণে আমি প্রথমে বলছিলাম যে আমাদের এই কোয়াইট ডিপ্লোমেসির জায়গা থেকে হয়তো আমাদেরকে একটু সরতে হবে, ব্যাকডোর ডিপ্লোমেসিতে হোক, অথবা হয়তো কিছু কিছু জায়গায় একটু কঠোর শুনলাম আমরা করছি না, এটাই বললো কি? আজকে যেমন জানতে পারলাম উনি চাইনি জানে, অনেক কিছুই তো আমরা জানতে পারবো। এখন আমরা আশা রাখতে পারি যে কথা চলছে, কথা হচ্ছে, ওটা আমাদের আশার জায়গা থেকে থাকতে পারে। কিন্তু এই জিওপলিটিক্যাল লোকেশন দেখতে হবে। এই বান্দরবানের যে লোকেশনটা, কক্সবাজার যে লোকেশনটা, সেখানে আমরা ওখানে উন্নয়ন প্রকল্প করছি, বিদ্যুৎ কেন্দ্র করার চেষ্টা করছি, সেগুলো এখানে জড়িত, এখানে মানুষের আদান প্রদান জড়িত। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, আমি নিওলিবারাল ডেভেলপমেন্টের মধ্যে আমরা যেটা দেখি যে আমরা চাই জিনিসপত্র খুব আসা যাওয়া করুক, মানুষ আসা যাওয়া করুক, সেটা খুব একটা পছন্দ করি না। তো এখানে একটা ইনহেরেন্ট কন্ট্রাডিকশন আছে যে ওপেননেস মানে শুধু মালামালি যাতায়াত করবে। আপাতত যুদ্ধ সামলাই, মানে ভিসাবিহীন পৃথিবী, এটা না হয় আরেকটু পরে চিন্তা করি যে এটা তো যাদের সাথে খুবই ভালো সম্পর্ক, ভারতের লোকজনকে আমরা নাকি ভিসা দিই না, এবং আমাদেরকে ভারত ভিসা দেয় না। এখন তো এই অবস্থা চলছে। কিন্তু এটাই কন্ট্রাডিকশনটা। আমরা মালামাল পাঠাতে চাই, ওখান থেকে পেঁয়াজ আনতে চাই, চাল আনতে চাই, কিন্তু মানুষজনকেও তারা চায় না, আমাদের মানুষকে তারা চায় না, আমরাও যার কারণে তাদেরকে চাই না। এখানে একটা পার্থক্য এসেই যায়, এটা আপনি কি মালামাল নাকি আপনি একটা মানুষ। মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আরো অনেক বেশি কেয়ারফুল। আপনি কেয়ারফুল বলেন, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা মানে ইনসেনসিটিভ, আমরা ইনসেনসিটিভ, হ্যাঁ, যে আমরা তাদেরকে সেই আসা যাওয়াটা করতে দিই না। কিন্তু আবার ক্ষেত্র বুঝে আমাদেরকে সেটা আবার করতেও হয়। চিকিৎসার জন্য দেই, শিক্ষার জন্য দেই, ভারত তো দিচ্ছে। কিন্তু মানে এই অবস্থায় আপনি শর্টকাট তো কিছু আমরা কেউ দেখছি না যে বাংলাদেশ যা করছে এটাকে সরাসরি ভুল বলবেন। এ পর্যন্ত বাংলাদেশ যে মিয়ানমার ডিপ্লোমেসি করেছে, বিবিসি তো প্রায় যুদ্ধ লাগিয়ে দেয়। কিছুদিন আগে বিবিসির একটা দেখলাম যে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ হলে কার কয়টা ট্যাঙ্ক, কার কয়টা কামান কম্পারিজন করতেছে। এখানে তো আমরা কোনো পার্টি না, এই যুদ্ধ আমাদেরকে এই কম্পারিজন কেন করছে পশ্চিমারা? এখানে না একটা ব্যাপার আছে, যেমন আমার কিন্তু গবেষণা আছে সীমান্ত এলাকায়, এবং আমার অনেকের সাথে, অনেক আমাদের বিজিবি পার্সনের সাথে আমি কথা বলে আমি জেনেছি যে তাদের কাছে ভারত বাংলাদেশ বর্ডার থেকে মায়ানমার বাংলাদেশ বর্ডারটা আরো কষ্টকর মনে হয়, আরো সহিংসতার মনে হয়, এবং এটা নানান কারণ থাকতে পারে। না, কিন্তু স্যার এখনো যে বাংলাদেশ আর্মি যে ওয়ার গেমিং খেলে, ওই যে অপোনেন্টটা তো এখনো ইন্ডিয়া, মিয়ানমার না, নাকি? আমি তো জানি না। আপনার আমলে? আমার আমলে ছিল, এখনকার আমলে কি জানি না। এখন আমলে ইউক্রেন হইতে পারে। এখন ওই ভয়ের দিকটা কিন্তু মায়ানমারের সাথে আছে, বিজিবির সাথেও আছে। ওরা কিন্তু মনে করে যে যাই হোক না কেন ইন্ডিয়া হয়তো ওই ডাইরেক্ট কনফ্লিক্টে যাবে না, মায়ানমারের সাথে আমাদের আসলে যুদ্ধের কোনো সম্ভাবনা নেই মিয়ানমারের সাথে। এইজন্য সেফার টু প্লে। হ্যাঁ, ওই জন্য সেফার। আপনি বাংলায় বলেন। আমি তো বাংলাই বলি। আচ্ছা, না চাইনিজে বলছি না। ও ভয় পাইছে যে আপনি রুকু নেমেন ইয়াওয়াশো ওয়া খাইশো এই শুরু করতে। দেখ,
এনিওয়েজ বাংলায় বলার চেষ্টা করি, মাঝে মাঝে দু একটা ইংরেজি চলে আসে ওই অভ্যাসের কারণে। যদি একটা চাইনিজ বলে নেবার না, চাইনিজের আসল কথা। এনিওয়েজ যেটা হলো যে আলোচনা হচ্ছিল, এখানে দুটো জিনিস আমাদের মাথার উপরে এখন ঘুরছে। এক তো আগের থেকে যেই বোঝাটা চেপে আছে রোহিঙ্গাদের বোঝা, এখন বোঝার উপর শাকের আটি হিসেবে এই যে মাঝে মাঝে ওদের সেনাবাহিনী আমাদের কিন্তু শহীদ হয়েছে এই যুদ্ধে, আমরা যত হালকা ভাবেই নেই না কেন, আমরা তো অলরেডি জীবন খুইয়েছি। হ্যাঁ, সেটা তো, কিন্তু এখন আপনার একটা প্রশ্ন বারবার ফিরে আসে যে আমরা আমাদের যে পশ্চার যেগুলো ঠিক আছে কিনা। আমি মনে করি যে সাধারণভাবে আমরা এর চেয়ে খুব ডিফারেন্ট কিছু করতে পারতাম না, কিন্তু নানা কথা বলছে বাংলায় ওইগুলো মনে হয় যে ওই যে এখন তো বিরোধী দল নানানভাবে ব্যাকফুটে আছে, তো তারা কি বলবে না বলবে সেটাই হয়তো ঠিক মতো বুঝতে পারে না, বলে ফেলে। কিন্তু তাদের চিন্তাটা হওয়া উচিত ছিল যে আওয়ামী লীগের সাথে বিরোধিতা করা এক জিনিস, আর দেশের স্বার্থে দেশের নিরাপত্তার জন্য এক কথা বলা আরেক জিনিস। চিন্তা ভাবনা করে সেই জিনিসটা যদি তারা না বুঝে, তারা যদি রাজনীতিতে দুর্বল কিন্তু কৌশলে দুর্বল নাও হতে পারে। কে আপনি কৌশলে দুর্বল কিনা এটা আমরা জানি না। না, আমি এখানে আমার মনে হয় যে ভূ রাজনীতিতে আমরা একেবারেই দুর্বল না। উই হ্যাভ ডান প্রিটি ওয়েল। এখন একদম বেস্ট হয়তো না হতে পারে, উনি বলতে আছে ভূ রাজনৈতিক শক্তিতে আমরা হয়তো খানিকটা দুর্বল। শক্তি তো এক এক দেশের এক এক রকম হয়, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমাদের যে গুরুত্ব বাড়ছে, সাথে সাথে আমাদের ক্যাপাবিলিটিসও বাড়ছে, সেটা সম্বন্ধে তো সন্দেহ নাই, তাই না? আমাদের সিকিউরিটি বাড়ছে, অ্যাডভাইজার তো ভারত যায়নি, ভারতের সিকিউরিটি অ্যাডভাইজার আমাদের এখানে যাই, যেটাই বলি। কিন্তু আমি সেই জন্য শুরুতে একটা নোট করেছিলাম একটা কথা, যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ শুধু টার্গেট নয় এই ভূ রাজনীতি, এখানে যে ভূ রাজনীতি, বাংলাদেশ ইজ অলসো এ প্লেয়ার, একটা খেলোয়াড়ও বটে। এবং সেইটা আমাদের যে নীতিটা আমরা অনুসরণ করি। এক্সট্রা প্লেয়ার নাকি ফিল্ডে? আমার মনে হয় যে ফিল্ডেই প্লেয়ার। কেমন আমাদের বিপিএল এ তো বিভিন্ন রকমের ইয়ে আছে না, টিম আছে না। আমরা হয়তো দুর্দান্ত ঢাকা না হতে পারি, কিন্তু আমরা রংপুর আমরাই চ্যাম্পিয়ন। দেখেন আপনি এই পরাশক্তিগুলি দাবায় এইসব ইয়েতে আমার কথাগুলো বলা হয়ে উঠছে না, কিন্তু সেটা হচ্ছে যে আমাদের যে ইয়েটা আমরা অনুসরণ করে আসার চেষ্টা করছি, সেটা হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এবং সেই কারণে আমরা কিন্তু ওই ঝট করে কোনো যুদ্ধের ফাঁদে পা না দেওয়ার চেষ্টা করছি। আসলে ওইটা অনেকেই যুদ্ধ তো আমাদের ইনভাইটও করছে না, এখানে যুদ্ধের ফাঁদটা কই? আমরা কিভাবে? না, লোকে আমাদের সাধারণ মানুষের মধ্যে অনেকেই প্রশ্ন করে যে আমরা কেন ওদের প্লেনটা ফেলে দিচ্ছি না। সাধারণ মানুষ সেটাও তো একটা আপনাকে গণায় ধরতে হবে। সাধারণ মানুষকে যদি আপনি গণায় না ধরলেন, তাহলে আপনার রাষ্ট্রের নেতা হয়ে লাভ কি হলো? না, যেমন আসল কাজ তো আমার তো সাধারণ ফাঁদ, উনি তো আর সাধারণ মানুষ না। আসল কথা হচ্ছে আসল কথা হলো যে ওরা আমাদেরকে ইনভাইট করছে না করছে, কিন্তু আমরা যাতে গায়ে পড়ে না লাগাই। কোনো বুদ্ধিজীবী সাহিত্যুজ্জামান সাহেব নাকি বলেছে আমরা শুট ডাউন। হ্যাঁ, এইসব কারণেই কথা বলছি যে আমার মনে হয় যে আমরা যা করার চেষ্টা করছি সেটা মোটামুটি সঠিক। আরো কিছু করা যায় কিনা সেটা নিয়ে চিন্তা করার কথা। আমরা বলছিলাম যে সবার সাথে যোগাযোগ করা, এবং প্রফেসর ইমতিয়াজ বললেন যে আমরা যে যোগাযোগ করছি না সেটা কে বলল। সুতরাং আমরা সঠিক পথে আছি, এটা ঠিক। কিন্তু এখন কথা হলো যে আমি এই যে এখন যে আমাদের ঘাড়ের উপরে এসে পড়ছে এরা, সেটার ব্যাপারে আমাদের এখনকার নীতি আমি মনে করি যে ঠিক আছে। আমাদের ওই হঠকারীভাবে কোনো কিছু না করে দেখতে হবে কোথায় যায়, ধৈর্য ধরতে হবে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন সেটা আমাদের সেনাবাহিনী এবং অন্যদেরকে সেটা সঠিক। আর আমার সবচেয়ে ভয় লাগে, আমি তো আপনাদের মতো অত এই বিশেষজ্ঞ না, আমার সবচেয়ে ভয় লাগে এই অস্থিরতাকে কেন্দ্র করে পৃথিবীর মোড়লরা যদি কোনোভাবে এখানে ঢুকে পড়ে, তাহলে আমরা শেষ। আসুক না, ঢুকুক, তার আগে তো আমরা কিছু অস্থির হওয়ার কিছু নাই। তবে মোড়লরা ঢুকবার এই যে একটা কথা বলা হচ্ছে যে এনইউজি পিছনে পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তিরা আছে, কিন্তু এইটা চীন বোঝে এবং এনইউজিও বোঝে, এবং সেই জন্য তারা তাদের অংশটা এরকম করে করছে যে যদি ক্ষমতার পরিবর্তনও হয়ে যায়, হুনটা যদি আজকে হেঁটে চলে যায় আর যদি এনইউজি ফেরত দখল করতে পারে, যেই আসুক তাদেরকে চীন ভারত ছাড়া তাদের কোনো গতি নেই। জাপান আসবে, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজগুলো আসবে, এরা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে, এক্সেপ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো কিছু ইনভেস্টমেন্টস করতে পারে। আমার তো মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং সাবজেক্ট মিয়ানমারের এই ভূ রাজনীতি, এটার উপর আরেকটা পিএইচডি করে ফেলা যেতে পারে। পিএইচডি করে তো আমাকে
ইয়ে নিতে হবে, এনি অন্য উদ্যমে না দিবে ওরা তো সময় নাই আমাকে সুপারভাইজ করার। আচ্ছা, আপনার গল্প করছেন যখন, একটা ছোট্ট অ্যানেকডোট, বলবো না আমাদের কথা। একটা ছোট্ট অ্যানেকডোট এখানে, সেটা হলো আমি তো চীনে অনেকদিন ছিলাম। খুনমিংয়ে প্রতি বছর একটা ফেয়ার হয়, হ্যাঁ, এখন একটা ইন্টারন্যাশনাল ফেয়ার হয়। সেখানে আমি যতবারই গেছি দেখেছি ওখানে খুনমিংয়ের যে ইয়ে আছে, কি বলে ওদের যে প্যান্ডেল আছে বা কি বলে প্যাভিলিয়ন আছে, সেখানে এই ইয়ে জেমস বিক্রি করে 5, 6, 7টা 10টা দোকান থাকে, সবগুলোতে রোহিঙ্গারা কাজ করে, তারা আমাদের বাংলা বোঝে, সেই জন্য বুঝলাম যে তারা রোহিঙ্গা। না, তো এটা- ওইখানে খুনমিংয়ে তারা কি করতেছে? এটা আহসান মনসুর সাহেব নাই তাহলে এক বিপদ। যে আমরা যখন আমি চিটং কলেজে পড়েছি, সুতরাং আমি বুঝতে পারি রোহিঙ্গাদের ভাষা, কিন্তু মিডিয়াম অন্যান্য কিন্তু তারপরেও আমাদের কিন্তু সাবটাইটেল দিতে হয়। ওই ভাষাটা বাংলা ভাষার কাছাকাছি হলেও সাধারণ মানুষ বুঝবে বোঝা যায় না। জি স্বাগত। আপনি কি জানতে চাইছিলেন যে কি করবো আমরা? কি জানতে চাই সেটা যদি জানতাম তাহলে তো কিছু জ্ঞান। শোনেন, আমি স্টাডিং Myanmar for last 60 years, 60 years, more than 60 years. আপনি 15 নিচে কোনো কিছুই কোনো না, কারণ আমি বয়স হয়ে গেছে তো আমার। আমি যখন কমিশন পেলাম, তারপর ফার্স্ট যে বইটা পড়েছিলাম, সেই বইটা মোস্ট অফ দি আর্মি অফিসার্স হ্যাভ রেড। ফ্রেন্ড নট মাস্টার আইব খানের লেখা তো ওইটাই, হ্যাঁ, that's known as defeat into victory, the reconquest of Burma. That gives you very interesting insight of Burma, including all these, এই যে আমরা কারেন্ট মারেন এগুলোর কথা বলছি। সো মাই ইন্টারেস্ট গ্রু ফ্রম দেয়ার, অ্যান্ড তারপর তো 3 বছর আমি বার্মা, একরকম বার্মা ফ্রন্টেই ছিলাম, বান্দরবানে। অ্যান্ড 92 কথা আপনি বললাম যে 92 ওয়াজ এ সিরিয়াস কনফ্রন্টেশন। তখন মিয়ানমার ওয়াজ নট দ্যাট স্ট্রং অ্যাজ ইট ইজ টুডে। প্রথমে আমি বলে রাখি, যত আপনি কম্পেয়ার করেন, একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো দেশের কোনো আর্মি টোটালি কোনো একটা যুদ্ধের মধ্যে জড়ায় না, নেভার। স্পেস নাই। আপনি মনে করেন আমাদের দেশে ধরুন 10টা ডিভিশন বা 12টা ডিভিশন আছে, আমরা কি 12টা ডিভিশনে এতটুকু স্পেসের মধ্যে আনতে পারবো? নো। সো দ্যাট কম্পারিজন ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ কম্পারিজন। এটা আমার সত্যি কেন করলো তারা? না, সেটা বিবিসি করছে, আপনারা যেমন করেন। ওর তো খাইতে হবে, একটা টপিক বানাইতে হবে, সুইয়েজ জানে। হ্যাঁ, আমাদের যেখানে প্রবলেম মানে বিবিসিরও কাজ খাওয়ানো, নিশ্চয়ই সংবাদ না। আচ্ছা ঠিক আছে, না মানে এটাই তো প্রিন্সিপাল অফ নিউজ। আমাদের যেটা, উই হ্যাভ টু লুক অ্যাট দি লোকেশন। আমাদের সবচেয়ে বড় উইকনেস হচ্ছে লোকেশন অ্যান্ড দ্য ডেপথ। টুডে ইন এ মডার্ন ওয়ারফেয়ার ইট ইজ ডেপথ। হ্যাঁ, তলোয়ারের যুদ্ধ নাই যে মাঠে আসেন দুজনে যুদ্ধ করে যাই গিয়ে, ডেপথ। সো আমাদেরকে এই জিনিসটা কিন্তু ইউ হ্যাভ টু স্টাডি দ্যাট। এটা আমি একটা বলে রাখলাম যে when you talk of comparison, it's not that we cannot stand, but we don't have depth. এটা মনে রাখেন। এগুলো নিয়ে পরে না, আমাদের কার সাথে যুদ্ধ করতে হবে? আরাকান আর্মি না জুনটা আর্মি? কথা বলেন না, ইভেন উইথ দি আরাকান আর্মি we don't have depth. দ্বিতীয় জিনিস হচ্ছে, না এটা কিন্তু আমি আন্ডারলাইন করে রাখলাম, আমার যেহেতু জ্ঞান কম আমি উত্তর দিলাম না। আপনি উত্তর দিন না, কিন্তু আপনি ছাড়ও দিলাম না। আপনি ছাড়ও দিন না, আপনি আমরা তো ভালোই করছি ওদের সাথে। আপনার সবসময় 1-to-1 দরকার। আমি জ্ঞান সংগ্রহ করে নেই। আচ্ছা, এখন দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদেরকে অলসো everybody has talked about NUG or no NUG, they cannot do without China. এটা মনে রাখতে হবে। Because 2,214 কিলোমিটার হচ্ছে তাদের বর্ডার। এবং ওই যে আই থিঙ্ক নাইম সেড যে এর জন্ম হয়েছিল কিন্তু চায়নাতে। Myanmar Communist Party and Myanmar Party was born in China. Aung San was trying to go to China. By mistake, he took a ship which took him to occupied Japanese occupied China. This is a history. All history is connected. আমরা যেটা why we were interested, আমরা 78-এ দেখলাম আমাদের ঘাড়ে আসলো রোহিঙ্গা। আমরা 78-এর পর 81-এ 82-তে একবার আসলো, 92-তে তো একটা যুদ্ধ ভাব হয়ে গেল, and then 2017। তার মানে এটা পেরেনিয়াল হয়ে গেছে, কোনো কিছু গন্ডগোল হলেই they come here. Therefore, ওদের কনস্টিটিউশনে 1962 আগের কনস্টিটিউশনে ছিল, এখনও হয়তো আছে, যেটা রিভাইভ করার দরকার, যেখানে আমাদের আলোচনা করা দরকার, ওটা হচ্ছে মায়ু ফ্রন্টিয়ার ডিস্ট্রিক্ট, যেটা ছিল ওই সময় বুথিডাং, পার্ট অফ রথিডাং, আর ওই আশেপাশের জায়গা নিয়ে অ্যাডজেসেন্ট টু কক্সবাজার ওয়াজ এ সেলফ অ্যাডমিনিস্ট্রেড এরিয়া। এখন 10টা আছে। আমি বারবার বলছি হোয়াই নট 11? এটা নিয়ে রোহিঙ্গাস ক্যান ডিসকাস,
আগামী জি, স্যার, date আমি হবে? এখানে ছাড়বো, আমার আচ্ছা, মাত্র আমি 10 মিনিট। ওকে শেষ করে দিচ্ছি। আর হচ্ছে যে again Pandora's box has been opened by Dr. Imtiaz, as he said. Who do you know that we are not connected? Well, that should remain the policy. We should not fall in the trap of কার সাথে কার রিলেশন খারাপ তার কথা শুনে আমিও ট্যাগ ইন হব যে আসো আমরা ওদের বিরুদ্ধে দাঁড়াই। ইউ কান্ট স্ট্যান্ড দ্যাট। ইউ হ্যাভ টু হ্যাভ ইয়োর independent policy to save from the problem that we have been facing years after years after years. অনেকগুলি ইস্যু চলে আসছে, 3 মিনিটে সামারাইজ করতে পারবো খুব difficult. বাট কয়েকটা বিষয় বলি। একটা হলো পাবলিক ন্যারেটিভস এর কথাটা এসছে, যেটা বারবার আসছিল যে যুদ্ধ হবে কিনা, যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এই যে তাদের প্লেন একটা আসছে যাচ্ছে, আমরা ফেলে দিব, এই ধরনের টক্সিক ন্যারেটিভস আসলে কারোর জন্য হেল্পফুল না। সুতরাং এই জায়গা থেকে দূরে থাকাটা ভালো। ওয়ার গেমের কথাটা যেটা আসলো, ওয়ার গেমে সবসময় মনে করা হয় যে নেইবারিং স্টেটসগুলিকে কেন্দ্র করে, কারণ আপনি ইউক্রেন রাশিয়া তো নেইবারিং স্টেটসই ইত্যাদিতে। সুতরাং দ্যাটস এ লেজিটিমেট প্র্যাকটিস অ্যাক্রস দি ওয়ার্ল্ড। এইখানে জিওপলিটিক্সের রিলেটিভিটির কথাটা বলা হলো, আমি মনে করি না আমরা রিলেটিভিটি দুর্বল পাওয়ার, অ্যাবসলিউটলি না। এবং আমার অনেক লেখাতে এটা ক্লিয়ারলি বলা আছে যে বাংলাদেশের দুর্বলতা অন্য জায়গায়, যে সে তার জিওপলিটিক্যাল পাওয়ারটাকে আন্ডার ইউটিলাইজ করে রেখেছে বা সেটি ইউজ করতে পারে না। এটা আমার দুর্বলতা, এটা বাকিদের না। সুতরাং আমি যখনই বলছি যে জিওপলিটিক্যাল ন্যারেটিভস, আপনি যে রিজিওনাল পাওয়ার, আপনার কোনো জিওপলিটিক্যাল ট্যাগিং নাই। নাম্বার 2, আপনি কোনো কনফ্লিক্ট অ্যাডভেঞ্চারিজমে যান না, কালকে অমুক বর্ডারের পারে গিয়ে এরে ধরে আনো, ওই করো সেই করো, এগুলি কিচ্ছু হয় না। থার্ড, আমাদের এইরকম কোনো নেইবারহুডের সাথে আমরা যুদ্ধে জড়াই নেই যেখানে আমার ইকোনমি ইজ বিকামিং উইকার। ক্যারেক্টার সার্টিফিকেটটা খুব ভালো। অ্যাবসলিউটলি। তো প্রত্যেকটা জায়গায় আমার মিডিয়ার একটা বড় দুর্বলতা হলো সে নিজেরই রিজিওনাল পাওয়ার হিসেবে প্রজেক্ট করে না, বাইরে কেমন করবে, রাইট? সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় আমাদের একটা বড় কাজ করার দরকার আছে। এটা ফরেন পলিসির মধ্যে এটা আসা উচিত, ডিসকোর্স ন্যারেটিভগুলিকে ঠিক করা, এটা খুব গুরুত্বপূর্ণ। চায়নার ক্ষেত্রে কি হচ্ছে, চায়না সবসময় তার বাফার রাখে। ওয়ার স্টেট আর্মিকে চায়না পালন করে না, এটা এনইউজি আসলেও পালন করবে, সেইখানে যেই আসুক না কেন, আমেরিকান গভর্নমেন্ট আসলেও পালন করবে। সুতরাং সে তার বাফার সবসময় রেখে নেয়। সুতরাং সেই জায়গাতে বামার হার্টল্যান্ডটা কবে কিভাবে তৈরি হবে, এখানে ধরে রাখতে হবে যে Burmese military is not going anywhere. There's nowhere. It will weaken. এইটার লিডারশিপে পরিবর্তন আসতে পারে, এইটার আর্ম গ্রুপগুলির সাথে নেগোসিয়েশন চেঞ্জ হতে পারে। সেই ক্ষেত্রে সে যে চলে যাবে এটা ভাবার কিছু কারণ নেই। 60% বামার এথনিসিটি, ন্যাশনালিজম মিলে এই মিলিটারি পাকিস্তান মিলিটারির সাথে একদম ক্লিয়ার সম্পর্ক আছে, মানে থিওরিটিক্যালি থিওক্রেসি ড্রিভেন ন্যাশনালিজম দিয়ে আপনার এনিমি স্টেট তৈরি করা, সেইভাবেই তার এই স্ট্রাকচারটা তৈরি। সুতরাং সে কোথাও যাচ্ছে না, সে এখানে থাকবে। আর লাস্ট আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো যে স্যার যেটা বলছেন যে ওয়েস্টফেলিয়ান, এর আপনি যখন কনভেনশনাল ডিপ্লোমেসিতে ওর সাথে এনগেজ হন, কোনো লাভই হয় না। এই কারণে লাভটা হয় না যে সে তো মডার্ন স্টেটের যে ডিসেন্সি, ডেকোরাম, পলিটিক্যাল কমিউনিকেশন, পলিটিক্যাল সিভিলিটি, এগুলি কোনো কিছু তার মধ্যে নাই। জেনারেল লেইং ক্লিয়ারলি ইউএন রেপোর্টিয়ারকে, স্পেশাল এনভয় ফর রাখাইনকে বলেছিল ক্লিয়ারলি যে আমার 5টা নেইবার আছে, 4টা আমার বন্ধু, একটা আমার না। সে ক্লিয়ার করে দিয়েছে, ওটা ক্লিয়ারলি ইউএন রেপোর্টিয়ারকে কোট করে বলে দিয়েছে একটা আমার না। এখন কেন আমরা একটা না, সেটা আমার মনে হয় বিস্তর আলোচনা। আর লাস্ট পয়েন্ট হলো যে ওই হলিউডের বিষয়টা যেটা আসলো, একটা বই এসছে খুব ভালো, এরিক শর্টসের, সেটা হলো রেড কার্পেট হলিউড, চায়না অ্যান্ড দি গ্লোবাল ব্যাটল ফর কালচারাল সুপ্রিমেসি। এই জায়গাতে প্রত্যেকটা জিনিস এসছে। আমাদের রিলিজ হয়নি বই, ছবি না, this is a book, Eric Schwartz. Book turned into picture also. Book turned into, and this is a fantastic না, book. এটা তো আমরা যারা বই পড়তে পারি না তারা ছবির জন্য অপেক্ষা করি। আপনি তো পণ্ডিত, আপনি বই পড়ে ফেলেন। কতগুলো পড়বো আমি এখন? আফটার ওয়ান বুক আই লেট ইউ নো। ঠিক আছে, আমি খুব সংক্ষিপ্তভাবেই এটা বলবো। সবাই বলেছেন যে এনগেজমেন্ট, এবং এইটা নিশ্চিত যে রোহিঙ্গা ইস্যু বা মিয়ানমারের সাথে আমাদের যে ইস্যু, ইটস নট ওয়ান স্ট্রিং সলিউশন না। যেহেতু ওয়ান স্ট্রিং সলিউশন না, মাল্টি স্ট্রিং সলিউশন, তার মানে আমাদেরকে সব স্টেক হোল্ডার্স যারা কম বেশি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এফেক্ট করে, প্রত্যেকের সাথে এঙ্গেজমেন্ট করতে হবে। প্রশ্ন আসতে পারে আমি কি কনভেনশনালি করতে পারবো কি পারবো না। যদি কনভেনশনালি না করতে পারি তাহলে উই হ্যাভ ট্র্যাক 2, ট্র্যাক 2.5, ট্র্যাক 1.5, দেয়ার আর মেনি ওয়েজ। এর সাথে আবার সম্পৃক্ত হলো বিশ্বাসযোগ্যতা। আমি
নাইম আশফাক চৌধুরী যে যোগাযোগ করলাম, এইটার একটা বিশ্বাসযোগ্যতা তাদের কাছে, বিকজ ওইটাও একটা ক্রেডিবিলিটি ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট, যে লং টার্ম সলিউশনে আমার এঙ্গেজমেন্ট যেটা আছে, এই এঙ্গেজমেন্টের একটা ফলাফল আসতে হবে, ইম্প্যাক্ট থাকতে হবে ইন মাই ফিউচার কোর্স অফ অ্যাকশন অর স্টেট। তো এইটা ভেরি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকের সাথেই দরকার। ইটস নট যে আমি শুধুমাত্র তাতমাদাওর সাথে করব অথবা মিয়ানমার গভর্নমেন্টের সাথে করব, অল স্টেট অ্যান্ড নন স্টেক হোল্ডারের সাথে করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমি খুব তাড়াতাড়ি শেষ করি, যেহেতু এটা মাইক্রো লেভেলে অথবা নিচের টেকনিক্যাল লেভেলে চলে এসছে, এইটার স্পিল ওভার এফেক্ট অফ দ্য ফাইটিং, তার মানে আমাদের ভিজিলেন্স অফ দ্য সিকিউরিটি ফোর্সেস ইজ ইম্পর্টেন্ট, রেডিনেস অফ আওয়ার সিকিউরিটি ফোর্সেস ইজ অলসো ইম্পর্টেন্ট, দ্যাট এইটা আবার আমাদেরকে এক ধরনের ড্যাটারেন্স একটা তৈরি করবে, এবং পুশ অ্যান্ড পুল যে ফ্যাক্টর যেটাকে বলে, যে তারা ধাক্কা দিয়ে পাঠিয়ে দিবে আর আমি তাদেরকে নিয়ে আসবো, এই পুশ অ্যান্ড পুল ফ্যাক্টরটাকেও কিন্তু এটা করবে, মানে স্টপ করবে। পাবলিক অ্যাওয়ারনেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের যেন জানমালের ক্ষতি না হয়, এটা ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার ইজ রোহিঙ্গা। রোহিঙ্গার সমস্যার সমাধানের জন্য যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার রোহিঙ্গা, আর দে ভিজিবল, মানে তাদের বক্তব্য কি সকল জায়গায় যাচ্ছে, তারা নিজেরা নিজেদের কথা বলতে পারছে, আমরা কি তারা কি জানে, তারা কি চায় এক্স্যাক্টলি। এই যে লিডারশিপ নাই, তাদের যে লিডারশিপ নাই, এই লিডারশিপ গ্রো করা এবং তাদেরকে নিয়ে রাইট প্ল্যাটফর্মে উপস্থাপন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট ওয়ান, যে রোহিঙ্গা এখানে 1.5, 2 মিলিয়ন, 3 মিলিয়ন যারাই আছে, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য যে ডোনেশন যেটা আছে, আমরা সবাই জানি এটা কমে গিয়েছে $12 থেকে এখন $8 এসছে। যারা ডোনেশন ম্যাক্সিমাম দেয় তাদের সাথে আমাদের ওই এঙ্গেজমেন্ট, এদেরকে বাঁচিয়ে রাখার জন্য ওইটাও আমাদের করতে হবে। কয়েকটা জিনিস, একটা হলো যে 300+ এসেছে তাদের যত তাড়াতাড়ি ফেরত দেওয়া যায়, এটা একেবারে উইদাউট ডিলেজ, তাহলে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে ওই পাশে। দ্বিতীয় হলো যে বাংলাদেশ শুড নট গেট ইনভলভড ইন দ্য ইন্টারনাল অ্যাফেয়ার্স ওদের, এটা আমাদেরই প্রিন্সিপাল। আমরা চাই না যে অন্য দেশ আমাদের ইন্টারনাল অ্যাফেয়ারে কোনো যুক্ত হোক, এবং এটা আমরা নির্বাচনের সময় ভালোভাবেই বোঝানো হয়েছে, এবং সেইটা আমরা কখনোই খণ্ডন করতে পারছি না। সো এটা হলো যে কোনোভাবে তারা মারামারি করছে তাদের ব্যাপার, এটার মধ্যে ইনভলভ করা ঠিক হবে না। তৃতীয় হলো যে মিয়ানমার মিলিটারি কিন্তু থাকবে কোনো না কোনোভাবে, যে এবং রোহিঙ্গাদের যদি যখন রিপ্যাট্রিয়েশন করতে হবে পুরোপুরি, মনে রাখতে হবে যে মিয়ানমার মিলিটারি উইল হ্যাভ এ বিগ সে, এবং ওটা আমাদের একটা প্রথম থেকে ভুল ছিল, নেগোসিয়েশন অং সান সুচির সাথে করা উচিত ছিল জেনারেল চিফের সাথে, দ্যাট ওয়াজ আ মিস্টেক, বাট কোর্স কারেকশন কিছুটা করা হয়েছে। ফোর্থ হলো যে একটা বিরাট অপরচুনিটি আমি এখনো মনে করি ইন্ডিয়া চায়নার সাথে বিরাট এঙ্গেজমেন্ট করা। ভারতের সাথে একটা এঙ্গেজমেন্ট হয়েছে, চায়নার সাথে যে এঙ্গেজমেন্ট হয়নি ওটাও ঠিক না, বাট আমি মনে করি আরো বড় আকারে। আর হ্যাঁ, যেহেতু ইন্ডিয়াও চাইবে না এখানে আমেরিকা যেন ঢুকুক, চায়নাও চাইবে না এখানে আমেরিকা ঢুকুক। ইন্ডিয়ার ভালো একটা এক্সপেরিয়েন্স হয়েছে পাকিস্তানকে নিয়ে, কারণ আজকে আফগানিস্তানে যে ঘটনা হয়েছে, পাকিস্তানের ব্লেসিং না হলে কিন্তু ওই সময় আমেরিকা ওটা আসতে পারতো না, এবং পাকিস্তান ভুক্তভোগী হয়েছে, এখনো ভুগছে। সো যেই জায়গায় আমাদের ওই জায়গায় যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। লাস্ট আমার মনে হয় এটা নিয়ে আগেও আলোচনা হয়েছে কিছুটা, কিন্তু আমার মনে হয় হাই টাইম দ্যাট উই শুড হ্যাভ এ স্পেশাল আনভয় ফর এই মিয়ানমার, রোহিঙ্গা ইত্যাদি, একটা সিনিয়র ইসে, যেটা একসময় ম্যারিটাইম বাউন্ডারিতে অ্যাডমিরাল খুরশিদকে দেওয়া হয়েছিল দায়িত্বটা। এটা দরকার, কারণ হলো এটা হলে তাহলে স্ট্যাটাসটাও বাড়বে, ইন্টারন্যাশনালাইজেশন করাটা সম্ভব হবে, কারণ বাংলাদেশ তো আর 70 দশকের বাংলাদেশ না, ফরেন সেক্রেটারি ইজ হাইলি বিজি, যার জন্য আমি মনে করি যে একটা স্পেশাল আনভয় এবং তার স্পেশাল টিম থাকলে যত তারা, কারণ প্রচন্ড জটিল হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। আর আমাদের স্পেশাল এনভয় যদি চিটাগোনিয়ান আর চাইনিজ জানে তাহলে খুব ভালো হবে। সুপ্রিয় দর্শক, আমরা হ্যাঁ না বোথ কভার করে হতে পারে। আমরা অনুষ্ঠানের শেষে কিন্তু আলোচনার শুরুতে আজকে আমরা যেটা আলোচনা করলাম, আমার মনে হয় আরো বেশ কিছুদিন আমাদের আলোচনা করতে হবে। আমাদের দর্শকদের জন্য নিশ্চয়ই উপকার হয়েছে, আমার জন্য তো একটা অসামান্য উপকার হয়েছে। সেখানকার রাজনীতি, সেখানকার প্লেয়াররা, সেখানকার ভূ রাজনীতি, সেই এলাকাকে ঘিরে পৃথিবীর অন্যান্য অপরাপর ভারত, চায়না কিংবা আমেরিকার স্বার্থ, অবশ্যই বাংলাদেশের স্বার্থ আমাদের কাছে সবচেয়ে বড়। আমরা কম বেশি জানলাম,
এই ভূ রাজনীতি কঠিন একটা দাবার মতো খেলা, প্রতিটা চাল খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখন পর্যন্ত অত্যন্ত মানবিক সফল ভূ রাজনৈতিক খেলোয়াড় হিসেবে এবং রাষ্ট্র হিসেবে নিজেদেরকে বিশ্ব দরবারে পরিচিত করতে পেরেছে। আমরা ভবিষ্যতের দিনগুলিতেও সেই ম্যাচিউরিটির পরিচয় দিব এবং স্যাররা যেভাবে বললেন বিবাদমান সকল পক্ষ, স্টেক হোল্ডার, নন স্টেক হোল্ডার, আশেপাশে যত রাষ্ট্র আছে, যত সংঘ আছে, যাদের ইনফ্লুয়েন্স আছে, যাদের নলেজ আছে, তাদের সাথে আমাদের একে একে এঙ্গেজ হতে হবে এবং এটা অত্যন্ত ভালো হবে যদি আমরা একটা মিয়ানমার এনভয় মন্ত্রী সমূহ, স্পেশাল এনভয় মন্ত্রীর মর্যাদায় অথবা সচিব মর্যাদায় আমরা নিয়োগ করতে পারি, যার মূলত কাজই হবে, সেটা নিশ্চয়ই মঙ্গল হবে। সকলকে ধন্যবাদ। আমরা পরিস্থিতির দিকে নজর রাখব এবং কিছুতেই এইসব পাশ্চাত্য গণমাধ্যমের যুদ্ধের ট্র্যাপে আমরা পড়ব না। সকলকে ধন্যবাদ।